আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার কথা সবাই শুনতেছেন নাকি কথা শোনা যাচ্ছে না? আমার কথা কি আমার কথা কি আপনারা শুনতেছেন? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, আর আমার স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখেন আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এই যে ফ্যাক্টরস এফেক্টিং প্রপার্টিস অফ কনক্রিট, আমরা কিছু প্রপার্টি দেখতেছিলাম যে প্রপার্টি গুলা হচ্ছে কনক্রিটের, মানে আপনার কি বলবো, কিছু ফ্যাক্টর দেখতেছিলাম যে ফ্যাক্টর গুলো হচ্ছে কনক্রিটের প্রপার্টিকে ইফেক্ট করে। তো ফ্যাক্টর গুলো কি কি ছিল? এটা প্রপোর্শন হবে না, এটা হবে হচ্ছে প্রপার্টি। আশা করি মনে আছে যে ওয়াটার সিমেন্ট রেশিও, সিমেন্ট কন্টেন্ট, টেম্পারেচার, কোনটা কিরকম, মানে কোনটা বাড়লে কনক্রিটের স্ট্রেংথের কি অবস্থা হয়, কোনটা কমলে কনক্রিটের স্ট্রেংথের কি অবস্থা হয়, এইজ অফ কনক্রিট, অ্যাগ্রিগেট, এই পয়েন্টগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি। আজকে হচ্ছে আমরা শুরু করতেছি হচ্ছে কিউরিং থেকে, ঠিক আছে? মানে কিউরিংও কিন্তু একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা হচ্ছে কনক্রিটের স্ট্রেংথকে বাড়তে বা মানে বাড়তে সাহায্য করবে। ইভেন প্রপারলি কিউরিং না করলে কি কনক্রিটের প্রপার স্ট্রেংথ অ্যাচিভ করা সম্ভব নাও হইতে পারে। তো দেখেন যে কিউরিংটা কি জিনিস আমরা সবাই জানি, তারপরও দেখি যে কিউরিং ইজ দ্য প্রসেস অফ কিপিং দ্য সেটিং কনক্রিট ড্যাম। কিউরিং মানে হচ্ছে, মনে করেন আমি একটা কনক্রিটের মিক্সচার বানাইলাম, ঠিক আছে? প্রথম 30 মিনিট মনে করেন এটা জমাট বাঁধা শুরু হয়নি। এই 30 মিনিট, প্রথম 30 মিনিট যখন শেষ, 31 মিনিট থেকে মনে করেন এটা হচ্ছে এই 0 থেকে 30, এই 30 মিনিট শেষ হইলো, 31 মিনিট থেকে সে সেটিং হওয়া শুরু হয়ে গেল। সে সেটিং হচ্ছে মানে সে আস্তে আস্তে জমাট বাঁধতেছে, জমাট বাঁধতেছে, জমাট বাঁধতেছে। এই যে 30 মিনিট, এই প্রথম 30 মিনিটটাকে বলা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম, মানে যখন সেটিং শুরু হইলো, মানে জমাট বাঁধা শুরু হইলো। আর যখন ফাইনালি একেবারে শক্ত হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, একদম হার্ড হয়ে গেছে, একদম সলিড অবস্থায় পৌঁছায় গেছে, ওইটাকে বলে হচ্ছে, মনে করেন এই 30 মিনিট থেকে আরো সাপোজ 70 মিনিট যখন হয়েছে বা 80 মিনিট যখন হয়েছে, এই সময়টুকুতে কনক্রিটটা একদম শক্ত হয়েছে, আমি আন্দাজে ধরে নিলাম। এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে ফাইনাল সেটিং টাইম। তাহলে আপনি কিউরিংটা কখন করবেন? মানে কিউরিংটা করবেন আপনি এই ইনিশিয়াল সেটিং টাইম শেষ হয়ে যখন জমাট বাঁধা শুরু হয়েছে, তখন হচ্ছে আপনাকে কিউরিং করতে হবে এই সময়টাতে, ঠিক আছে? এই সময়টাতে আপনি কিউরিং করবেন যখন ইনিশিয়াল সেটিং টাইম শেষ এবং মানে কি বলবো, ইনিশিয়াল সেটিং টাইম শুরু হয়েছে এবং ফাইনাল সেটিং টাইম শুরু হয়নি, ফাইনাল সেটিং টাইমে যাওয়ার আগ পর্যন্ত, মানে বলতে পারেন যে এই মাঝখানে সময়টুকুতে আমাদেরকে কিউরিং করতে হবে। কেন কিউরিং করতে হবে? সো দ্যাট কমপ্লিট হাইড্রেশন অফ সিমেন্ট ইজ ব্রড। আমরা জানি যে সিমেন্ট শক্ত হয় বা কনক্রিট শক্ত হয় হচ্ছে হাইড্রেশন রিঅ্যাকশন করে। তো হাইড্রেশন রিঅ্যাকশন করতে হলে কন্টিনিউয়াস কি দরকার? পানি দরকার। তো যদি পানিই না থাকে তাহলে হাইড্রেশন রিঅ্যাকশন কিভাবে করবে, শক্ত কিভাবে হবে, আর স্ট্রেংথ কিভাবে অ্যাচিভ করবে? তো এই জন্য আমি যেন কন্টিনিউয়াস হাইড্রেশন রিঅ্যাকশনটা ঘটাইতে পারি কনক্রিটের মধ্যে, ওই জন্য কন্টিনিউয়াস একটা পানির সাপ্লাই রাখতে হবে। তো কিভাবে রাখবো? সবসময় চেষ্টা করবো কনক্রিটটাকে ভিজা রাখার জন্য পানি দিয়ে কিউরিং করে, ঠিক আছে? কিউরিং ইমপ্রুভ স্ট্রেংথ, রেজিস্ট্যান্স টু উইয়ার এন্ড ওয়েদার। ঠিক মতো কিউরিং করা হইলে আপনার কনক্রিট একটা ভালো স্ট্রেংথ প্রোভাইড করবে, কনক্রিটের তেমন কোনো ক্ষয় হবে না, এবং বিভিন্ন ধরনের ওয়েদারিং ইফেক্ট, এই যে বৃষ্টি হচ্ছে, অনেক বেশি রোদ উঠতেছে, তারপর হচ্ছে মনে করেন হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় হইলো, একটা জলোচ্ছ্বাস হইলো, এই ধরনের যে আপনার ওয়েদার ইফেক্ট গুলো আছে, এগুলো থেকে হচ্ছে আপনার কনক্রিটটাকে প্রোটেকশন, মানে কনক্রিটটা নিজেকে রক্ষা করতে পারবে যদি প্রপারলি কিউরিং করা হয়, ঠিক আছে? তারপর দেখেন যে ইট রিডিউসেস শ্রিঙ্কেজ। আপনি যদি প্রপারলি কিউরিং করেন তাহলে আপনার কনক্রিটের কি কম হবে? শ্রিঙ্কেজ কম হবে। ইট ইনক্রিজেস ইমপারমিএবিলিটি এন্ড ডিউরেবিলিটি অফ কনক্রিট। যদি প্রপারলি কিউরিং করা হয় তাহলে কনক্রিটের মানে কনক্রিটটা ইমপারমিয়েবল হবে, মানে কনক্রিটের মধ্যে সহজে পানি ঢুকবে না এবং এটা ডিউরেবিলিটিও বাড়বে, ঠিক আছে? মানে স্থায়িত্ব, মানে কনক্রিটটা ডিউরেবল হবে। আচ্ছা, আজকে কি আপনাদের আমার ক্লাসের আগে আরো 2টা ক্লাস ছিল? জি স্যার। আজকে তো মনে হয় বলছিলাম 3টা বাজে ক্লাস নিব, তাই না? স্যার মনে নেই স্যার। হ্যাঁ, আমি আজকে বলছিলাম কিন্তু আমার নিজেরই মনে ছিল না যে আমি 3টা বাজে বলছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। কেন থ্যাংক ইউ?
মানে আপনাদেরকে স্যার আগে নিচ্ছেন তাই স্যার। আপনাদেরকে 3টা বাজে ক্লাস করলে সমস্যা হয় নাকি 12টার সময় ক্লাস করলে সুবিধা হয় কোনটা? আমার কাছে তিনটেই ভালো লাগে। আমার একটু তাহলে স্যার এটাও বেটার স্যার, খারাপ না স্যার, এটাই মো খারাপ না। মানে আপনাদের যদি মাথার মধ্যে ক্লাসের জিনিসগুলো ঢুকে তাহলে তো সমস্যা নেই, আর যদি মনে হয় যে না মাথা কাজ করতেছে না তাহলে 3টা বাজে নিব। আচ্ছা দেখেন, ইট ইনক্রিজেস ইমপারমিএবিলিটি এন্ড ডিউরেবিলিটি অফ কনক্রিট। এটা হচ্ছে কনক্রিটটাকে ইমপারমিএবল বানায় দেয়, ঠিক আছে? এটার মধ্যে সহজে পানি ঢুকতে পারবে না এবং কনক্রিটের ডিউরেবিলিটি স্থায়িত্ব বাড়ায় দিবে যদি আমি প্রপারলি কিউরিং করি। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর দেখেন, এটা হচ্ছে কনক্রিটের জন্য ক্ষতিকর। ফ্যাক্টরটা কি? ফ্রস্ট। ফ্রস্ট মানে কি বলেন তো? ফ্রস্ট কি জিনিস? আমরা মানে ফ্রিজের মধ্যে অনেক সময় লেখা থাকে না নন ফ্রস্ট, দেখছেন? যখন ফ্রিজ কিনতে জি যান স্যার। দেখবেন অনেক সময় কি লেখা থাকে? নন ফ্রস্ট লেখা থাকে, মানে হচ্ছে বরফ জমে না। ফ্রস্ট মানে হচ্ছে এরকম বরফ, ঠিক আছে? শীত প্রধান দেশগুলোতে যখন কনক্রিট এরকম ঢালাই দেওয়া হয়, তো মনে করেন কনক্রিটের মধ্যে এই কোর্স এগ্রিগেট আছে, তারপর হচ্ছে এরকম ফাইন এগ্রিগেট আছে, সিমেন্ট আছে, স্যান্ড আছে, আর মাঝখানে মাঝখানে পানি আছে, ঠিক আছে? মনে করেন যে আমি একটু পানি দেখাই, মাঝখানে মাঝখানে হচ্ছে মনে করেন এই যে এখানে মনে করেন পানি আছে মাঝখানে মাঝখানে গ্যাপে গ্যাপে। এখন শীত প্রধান দেশে যখন টেম্পারেচার অনেক কমে যায় তখন এই পানিগুলো হচ্ছে বরফ হয়ে যায়। পানিগুলো বরফ হইলে কনক্রিটের ভলিউম কি হয়? এক্সপান্ড হয়। আবার যখন মানে গরম পড়ে, সবসময় তো ঠান্ডা পড়ে না, রাত্রেবেলা মনে করেন ঠান্ডা পড়ছে, এই ভিতরের পানিগুলা বরফ হয়ে গেছে। আবার যখন আপনার দিনের বেলা গরম পড়তেছে তখন পানিগুলা কি লিকুইড হয়ে যাচ্ছে এবং কনক্রিটটা শ্রিঙ্ক করতেছে। তো একবার আমার এই কনক্রিটের ভলিউম বাড়ে, একবার কমে, মানে কন্টিনিউয়াস একটা প্রেসার পড়ে কনক্রিটের উপরে, যার জন্য কনক্রিটটা ডিসইন্টিগ্রেট, মানে এরকম পার্ট পার্ট খুইলা যায়, আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে? তো এই ফ্রস্ট বা এরকম বরফের যদি ক্রিয়েট হয় বা এরকম যদি জমাট বাঁধে তাইলে ডিসইন্টিগ্রেশন হবে কনক্রিটের। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর দেখেন যে স্যার ইয়াতে দেখছিলাম স্যার, হ্যাঁ স্যার ওয়ালের মাঝখানে স্যার ফোম দেয় স্যার, বা ককশিট দেয় স্যার, এটা কি কেন দেয় স্যার? কোথায় দেখছেন? ইউটিউবে স্যার। ইউটিউবে দেখছেন? ওয়াল কি নরমালি ব্রিকের ওয়াল ছিল নাকি ওয়ালটাই ককশিটের ওয়াল, কোনটা? ব্রিকের ওয়াল ছিল স্যার, দুইটা ব্রিক ওয়াল স্যার, দুই সাইড করে মাঝখানে ককশিট দিছে। ব্রিকের ওয়ালটা কি অনেক বেশি মোটা ছিল? জি স্যার। তাইলে সম্ভবত হচ্ছে আপনার মাঝখানে স্যান্ডউইচের মতো স্যার, হ্যাঁ বুঝি নাই। স্যান্ডউইচের মতো আর কি স্যার, মাঝখানে ককশিট দিছে। মনে করেন এই একটা ব্রিকের ওয়াল, স্যান্ডউইচের মতো, স্যান্ডউইচের মতো স্যার। হ্যাঁ 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 স্যান্ডউইচের মতো এরকম একটা ব্রিকের ওয়াল মনে করেন, অনেক মোটা, ঠিক আছে? এরকম ব্রিকের এটা 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 মনে করেন হচ্ছে আমার 15 ইঞ্চি ওয়াল। ওয়ালটা কত ইঞ্চি? 15 ইঞ্চি। তো একটা স্ট্যান্ডার্ড ব্রিকের সাইজ কত মনে আছে? 10। 10। এদিকে হচ্ছে গিয়ে 9, সরি এদিকে 9.5 ছিল লম্বায়, এদিকে কতটুকু ছিল? 9, 3, 4 9, এরকম ছিল। 4.5 ছিল। 9.5 আর হচ্ছে 9.5, 4.5, 3। আর এটা মনে হয় হাইটটা ছিল সম্ভবত 3-এর মতো বা 2.5-এর মতো ছিল, মনে হয় 3 ছিল সম্ভবত, ঠিক আছে? যাই হোক, এখন দেখেন এইদিকে যদি 4.5 ইঞ্চি হয়, আমি যদি একটা 15 ইঞ্চি ওয়াল বানাইতে চাই তাহলে এরকম কয়টা ইট আমাকে পাশাপাশি বিছাইতে হবে? একটা ইট, দুইটা ইট, তিনটা ইট বিছাইতে হবে না এরকম 3টাই পাশাপাশি? স্যার। জি স্যার, জি স্যার, 3টা। তাহলে জি 4.5 স্যার। 4.5 4.5 3 4.5 যোগ করলে কত হয়? 3 4 12, 13 13.5, 13-এর মতো পাই আমি, তাই না? জি স্যার। আরো 1.5 ইঞ্চির মতো থাকে, ধরলাম এটা আমি প্লাস্টার টাস্টার করে ফিল আপ করবো যেমনি পারি। জি এখন স্যার। এই মাঝখানের একটা লেয়ার যদি আমি একটা স্যান্ডউইচ প্যানেল দিয়ে রিপ্লেস করে দিতে পারি ককশিট দিয়া, তাহলে আমার এই মাঝখানের লেয়ারটার ইটের খরচটা কমে যাচ্ছে না? ও কমতেছে। জি জি স্যার। স্যার, কমতেছে। এই জন্য হচ্ছে ককশিট ইউজ করে। আর আপনার ককশিট তো রেডিমেড, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট আয়না বসায় দিচ্ছে, কিন্তু হ্যাঁ স্যার। ইটের গাঁথনি তৈরি করতে গেলে তো সময় লাগতেছে, এটা টাইমও সেভ করতেছে। স্যার এটা কি সেফ, মানে টেকসই? আচ্ছা, এই যে পার্টিশন ওয়াল আপনি দিতেছেন,
এই পার্টিশন ওয়ালের তো আসলে কোনো ইয়া নেই, বন্ডিংটা স্যার এটা জাস্ট পার্টিশন ওয়াল, এটা তো কোনো লোড নিবে না, ঠিক আছে? ও। জাস্ট আপনি আপনার বাসায় এক রুম থেকে আরেক রুমকে সেপারেট করার জন্য আপনি ওয়ালটা তৈরি করতেছেন। ও আচ্ছা স্যার। এই ওয়াল মানে আপনি অবশ্যই সেফ, এবং এখানে আপনি যদি পার্টিশন ওয়াল মানে এরকম কোনো ওয়ালের মধ্যে ইউজ করেন যে ওয়ালটা কোনো লোড নিচ্ছে না, উপর থেকে এটার মধ্যে কোনো প্রেসার আসতেছে না, তাইলে সমস্যা নেই। বাট যদি লোড আসে তাইলে হচ্ছে আপনি এরকম ককশিট টকশিট ইউজ করতে পারবেন না। আচ্ছা, তাইলে ফ্রস্ট দেখলাম। এবার দেখেন যে এন্ট্রেন্ড এয়ার, দ্য এন্ট্রেন্ড এয়ার ইন কংক্রিট ইজ ডিউ টু ইনকমপ্লিট কম্প্যাকশন। ঠিক আছে, মানে কংক্রিটের ভিতরে হচ্ছে ভয়েড স্পেস গুলোর মধ্যে কি থাকবে, বাতাস থাকবে। কেন বাতাস থাকবে? যদি আপনি প্রপারলি কংক্রিটটাকে কম্প্যাকশন না করেন, প্রপারলি ভাইব্রেশন না করেন, তাইলে হচ্ছে এরকম কংক্রিট যখন ঢালাই দিবেন দেখবেন যে এরকম কংক্রিটের মাঝখানে মাঝখানে হচ্ছে এরকম গ্যাপে গ্যাপে করে বাতাস এনট্র্যাপড অবস্থা আটকায় আছে, বাতাস ঢুকে আছে মাঝখানে মাঝখানে। আচ্ছা, ইট রিডিউসেস দ্য স্ট্রেংথ অফ কংক্রিট। যদি এরকম এন্ট্রেন্ড এয়ার থাকে কংক্রিটের ভিতরে, এটা হচ্ছে কংক্রিটের স্ট্রেংথকে কমায় দিবে। ঠিক আছে, ইট অলসো ইনক্রিজেস পারমিবিলিটি। এটা হচ্ছে কংক্রিটটাকে আর ইমপারমিবল থাকতে দিবে না, এটা কংক্রিটটাকে পারমিবল বানায় ফেলবে, তখন কংক্রিটের ভিতরে পানি ঢুকতে পারবে সহজে। তো এন্ট্রেন্ড এয়ারও আমার কংক্রিটের জন্য ক্ষতিকর, এবং যেন এরকম কোনো এন্ট্রেন্ড এয়ার না থাকে এই জন্য কংক্রিটটাকে প্রপারলি ঢালাই, মানে আমি যখন কংক্রিটটাকে জায়গা মতো বসাইছি, মানে ঢালাই দিচ্ছি, জায়গা মতো বসানোর পরে যখন আমার ইনিশিয়াল সেটিং, ভাইব্রেশন করতে হবে। কি বলেন, কিছু বলছেন? যখন ইনিশিয়াল সেটিং টাইমটা শুরু হয় নাই, না স্যার, তখন হচ্ছে কি করতে হবে, এটাকে যতক্ষণ না ইনিশিয়াল সেটিং টাইম শুরু হচ্ছে, কংক্রিটটা জমাট বেঁধে শক্ত হওয়া শুরু হচ্ছে, ততক্ষণ এটাকে কম্প্যাকশন করা যেতে পারে। তাইলে হচ্ছে কি ভিতরে আর এন্ট্রেন্ড এয়ার থাকবে না। আচ্ছা, এবার দেখেন যে ওয়ার্ড থাকবে না। মিক্সিং অফ কংক্রিট। The process of mixing of cement, water, fine aggregate, coarse aggregate in suitable proportion is known as mixing of concrete. মানে ওই যে আমরা বলছিলাম আমরা একটা পার্টিকুলার রেশিওতে হচ্ছে কংক্রিটের যে ইনগ্রেডিয়েন্টস গুলা, সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, ওয়াটার, এগুলাকে মিশাইতে হবে। তো মানে এই স্যার সবগুলা, রেশিওর কথা স্যার বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো উপাদানকে একটা নির্দিষ্ট পরিমাণে মিশানোটাকেই হচ্ছে কি কংক্রিটের মিক্সিং বলে। ঠিক আছে, দিস প্রসেস শুড এনশিওর ইউনিফর্ম কালার। আপনি যখন কংক্রিটটাকে মিলাবেন, এই যে সিমেন্টের সাথে হচ্ছে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, পানি মিশাবেন, আপনি চেষ্টা করবেন একটা ইউনিফর্ম কালারের মিক্সচার। মানে এই যে কংক্রিট, মনে করেন এটা হচ্ছে আপনার মিশানো কংক্রিট, এই কংক্রিটটার কালার যেন সব জায়গায় ইউনিফর্ম হয়, কোথাও একটু বালি বেশি দেখা যাচ্ছে, কোথাও একটু কোর্স এগ্রিগেট বেশি দেখা যাচ্ছে, কোথাও একটু সিমেন্ট বেশি দেখা যাচ্ছে, এরকম যেন না হয়। মানে পুরো জিনিসটা যেন একটা ইউনিফর্ম কালার হয়, যেন আপনি বালি, সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট আলাদা করতে না পারেন। আপনার কাছে যেন মনে হয় যে পুরো জিনিসটা একটা ইউনিফর্ম মিক্সচার। কনসিস্টেন্সি এন্ড হোমোজেনিটি অফ দ্য কংক্রিট, মানে পুরোটা যেন একটা সেম কনসিস্টেন্সি হয়। দেখা গেল যে কংক্রিটের একটা পোর্শনে পানি বেশি পড়ে গেছে, একটা পোর্শনে পানি কম, একটা পোর্শনে ওই যে বললাম যে কোর্স এগ্রিগেট বেশি দেখা যাচ্ছে, এরকম যেন না হয়। মানে একদম যেন সবখানে ইকুয়াল, মানে আপনার মনে করেন এই জায়গাটা যেরকম পেস্ট, যেই কনসিস্টেন্সির পেস্ট, পুরোটা যেন একই কনসিস্টেন্সির পেস্ট হয়। ঠিক আছে, প্লাস হচ্ছে হোমোজেনিটি, মানে কংক্রিটটা যেন হোমোজেনিয়াস হয়। সেগ্রিগেশন শুড নট টেক প্লেস ডিউরিং প্রসেস অফ মিক্সিং। যখন আপনি কংক্রিটটা মিশাবেন, খেয়াল রাখতে হবে কোর্স এগ্রিগেট গুলো যেন আলাদা হয়ে সেগ্রিগেশন ক্রিয়েট না করতে পারে। ঠিক আছে, সেগ্রিগেশনের একটা ছবি দেখাইছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে ছবিটার কথা? ছবিটাতে কি দেখছিলেন যে কোর্স এগ্রিগেট গুলো আলাদা হয়ে উপরের দিকে উঠে চলে আসতেছে, তাই না? কংক্রিটের মিক্সচার থেকে কোর্স এগ্রিগেটের যে আলাদা হয়ে যাওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা, এটাকে কি বলে? এটা কি সেগ্রিগেশন বলে। আচ্ছা, এবার দেখেন যে এসে থাকে অনেক সময়। মিক্সিং অফ কংক্রিট। আমরা কংক্রিটটাকে মিশাবো কিভাবে? কংক্রিটটাকে আমরা দুইভাবে মিশাইতে পারি, একটা হচ্ছে হ্যান্ড মিক্সিং বা ম্যানুয়াল মিক্সিং, আপনি নরমালি লেবাররা হচ্ছে হাত দিয়ে মিশায়, আর একটা হচ্ছে কি মেশিন মিক্সিং, মানে মেশিন দিয়েও মিশায়। তো আমরা ফার্স্টে দেখবো যে হ্যান্ড মিক্সিং কিভাবে করব, কখন করব। হ্যান্ড মিক্সিং ইজ ইউজড ওয়্যার কোয়ান্টিটি অফ কংক্রিট ইজ ভেরি স্মল। আপনার যখন অল্প পরিমাণে কিছু কংক্রিটকে ঢালাই দিতে হবে, মনে করেন আপনি ছোট্ট একটা বিম ঢালাই দিবেন, একটা বিম ঢালাই দিবেন বা অল্প মানে একটা কলাম ঢালাই দিবেন, ঠিক আছে, আপনার কিন্তু বেশি পরিমাণে কংক্রিট লাগবে না। আপনার ওরকম মানে অল্প কিছু কংক্রিট ঢালাই দেওয়ার জন্য বা অল্প কিছু কংক্রিট প্রডিউস করার জন্য কিন্তু মেশিন চালানোর দরকার নেই। তখন লেবাররা কি করে, হাত দিয়ে এই মাল মশলা মিলায়, মানে মিলায় হচ্ছে কংক্রিট বানায় ফেলে। তো ফার্স্টলি সিমেন্ট এন্ড স্যান্ড আর মিক্সড ড্রাই অন এ ক্লিন, ড্রাই এন্ড হার্ড প্ল্যাটফর্ম। ওই যে মর্টার যেভাবে তৈরি করতে হয়, কংক্রিট একইভাবে তৈরি করতে হবে। প্রথমে কি
পরিমাণ মতো সিমেন্ট এবং পরিমাণ মতো স্যান্ড আমরা একটা শুকনা পরিষ্কার এবং হচ্ছে হার্ড প্ল্যাটফর্ম শক্ত একটা বেজের উপরে নিয়ে জিনিসগুলোকে কি করব মিশাবো ভালো মতো। ড্রাই মিক্সিং ইজ খালাবো স্যার। কন্টিনিউড আনটিল দ্য মিক্স অ্যাটেইনস ইউনিফর্ম কালার। যতক্ষণ পর্যন্ত না এই শুকনা বালি আর শুকনা সিমেন্ট মিশানোর পরে, বালি হচ্ছে একটু ব্রাউন ব্রাউন কালারের আর সিমেন্ট হচ্ছে একটু অ্যাশ কালার টাইপের, এই দুইটা মিশানোর পরে এই স্যান্ড আর ইউনিফর্ম সিমেন্ট কালার। যতক্ষণ পর্যন্ত একটা ইউনিফর্ম কালার না আসবে এই শুকনা বালি আর সিমেন্টের একসাথে মিশানোর পর, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? শুকনো অবস্থায় এদেরকে মিশাইতে হবে, ভালো মতো মিশাইতে হবে। The mix is spread over the measured stock of coarse aggregate in required amount and they are mixed dry again to have uniform color. এই যে বালি আর সিমেন্টের মিশ্রণটা, এটাকে আপনি হচ্ছে আগের থেকে মাটির মধ্যে কিছু কোর্স এগ্রিগেট আপনি রাইখা দিচ্ছেন, মনে করেন যতটুকু কোর্স এগ্রিগেট লাগবে এগুলোকে এভাবে বিছাইছেন। এবার এই বালি আর সিমেন্টের মিশ্রণটাকে কোর্স এগ্রিগেটের উপর আপনি বিছাই দিবেন, দেন কোর্স এগ্রিগেট বালি আর সিমেন্টকে আপনাকে আবার ভালো মতো শুকনো অবস্থায় মিশাইতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ইউনিফর্ম কালার আপনি পাচ্ছেন। তারপরে কি করবেন? এই মিশ্রণটার মাঝখানে এরকম কিছু ইনগ্রেডিয়েন্ট সরায় একটা গর্তের মতো তৈরি করবেন, ঠিক আছে? এই গর্তের মধ্যে আপনার যতটুকু পানি লাগবে, আপনি তো কংক্রিট মিক্স ডিজাইন করে কতটুকু পানি লাগবে পানির পরিমাণটা জানেন, যতটুকু পানি লাগবে মনে করেন আপনি জানেন যে আপনার 200 কেজি পানি লাগবে সাপোজ, ঠিক আছে? এই 200 কেজির 75%, 200 কেজির 75% কত হবে একটু দেখলেই বুঝতে পারবেন। 200 কেজির 75% হচ্ছে আপনি এই গর্তের মধ্যে ঢাইলা দিবেন, ঠিক আছে? মিক্সিং, তারপর হচ্ছে জিনিসগুলোকে ভালো মতো মিশাবেন। মিক্সিং ইন ডান এন্ড রিমেইনিং ওয়াটার ইজ অ্যাডেড টু অ্যাকোয়ার ইউনিফর্ম ওয়ার্কেবিলিটি। মানে হচ্ছে 75% পানি যোগ করে যতটুকু পানি লাগবে তার 75% এই গর্তের মধ্যে ঢালা দিয়ে ভালো মতো মিলাইলেন। এই মিশাইতেই বাকি 25% হচ্ছে অল্প অল্প করে দিয়ে আপনাকে একটা ইউনিফর্ম ওয়ার্কেবিলিটি অ্যাচিভ করতে হবে, ঠিক আছে? সব জায়গার কনক্রিট মানে এই পুরো কনক্রিট যে মাস বা পুরো কনক্রিট যে ভলিউমটা আপনি তৈরি করছেন, এটার জন্য একটা কি থাকে, একটা ইউনিফর্ম ওয়ার্কেবিলিটি থাকে। মানে কোথাও ওয়ার্কেবিলিটি বেশি, কোথাও ওয়ার্কেবিলিটি কম, কোথাও কনসিস্টেন্সি বেশি, কোথাও কনসিস্টেন্সি কম, এরকম যেন না হয়। তাহলে হ্যান্ড মিক্সিং কিভাবে করতে হবে, কি কি খেয়াল রাখতে হবে আমরা বুঝছি, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার এবার দেখেন বুঝছি যে স্যার। মেশিন মিক্সিং অন লার্জ ওয়ার্ক, মেশিন মিক্সিং প্রুভস ইকোনমিক্যাল এন্ড কনভেনিয়েন্ট। মনে করেন আপনি বড় ধরনের কাজ করতেছেন, আপনি একদিনে 15টা বা 20টা কলাম ঢালাই দিবেন বা 20টা বিম ঢালাই দিবেন, তখন আপনার কি অনেক বেশি পরিমাণে কনক্রিট লাগবে। তখন দেখা গেছে বা ছাদ ঢালাই দিবেন, হ্যাঁ, তো তখন দেখা গেছে যে এরকম হাত দিয়ে কনক্রিট মিশানোর চাইতে আপনি যদি মানে মেশিন ইউজ করেন তাহলে আপনার জিনিসটা ইকোনমিক্যাল, মানে টাইম কম লাগবে, তাড়াতাড়ি মিশাইতে পারবেন এবং কনভেনিয়েন্ট হবে। তো concrete produced by machine mixing is more homogeneous লেবার কস্ট কম and can হবে। be prepared with comparatively lesser water cement ratio. মানে যখন মানুষ হাত দিয়ে কনক্রিটটা মিলাবে ওটা কিন্তু ঠিকমতো মিশবে না, ওটা কিন্তু হোমোজেনিয়াস হইতে একটু সময় লাগবে বা কম হবে। বাট যখন মেশিন দিয়ে মিশাবে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবে, তো ওইটা বেশি হোমোজেনিয়াস হবে এবং ওই কনক্রিটটা কিন্তু আপনার পানির পরিমাণ কম রেখেই তৈরি করা সম্ভব হবে, কারণ ওইটা কিন্তু কোনো মানুষ হাত দিয়ে মিশাচ্ছে না, ওইটা মিশাচ্ছে মেশিন। তো পানির পরিমাণ কম হইলেও কিন্তু মানে মেশিন ঠিক মতো হোমোজেনিয়াসলি এটাকে মিশাইতে পারবে। তো আপনি যদি মেশিন দিয়ে কনক্রিটটা মিশান তাহলে কি ওয়াটার সিমেন্ট রেশিও আসলে কম রাখতে পারবেন। আমরা তো চাই ওয়াটার সিমেন্ট রেশিও কম রাখতে, আমরা চাই যে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও কম থাকবে কিন্তু কনক্রিটের ওয়ার্কেবিলিটি ভালো থাকবে, ঠিক আছে? কিন্তু আমরা জানি যে কি ওয়াটার সিমেন্ট রেশিও আর ওয়ার্কেবিলিটি একটা একটা কি কন্ট্রাডিক্টরি বা বিরোধী। ওয়াটার সিমেন্ট রেশিও যত বাড়াবেন তত ওয়ার্কেবিলিটি বাড়বে, মানে ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ানো মানে কি পানির পরিমাণ বাড়ায় দেয়, আর ওয়াটার সিমেন্ট রেশিও যত কমাবেন তত ওয়ার্কেবিলিটি কমবে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা ওয়াটার সিমেন্ট রেশিও মানে কম রাখবো, কিন্তু ওয়ার্কেবিলিটি আমাদের আবার দরকার আছে। যেহেতু দুইটা জিনিস একে অপরের সাংঘর্ষিক, তো বুঝতে পারতেছি যে যদি মেশিন দিয়ে মানে কনক্রিটটাকে মিশাই তাহলে হচ্ছে কি ওয়াটার সিমেন্ট রেশিও কম রেখেও আসলে মোটামুটি ভালো ওয়ার্কেবিলিটির কনক্রিট প্রডিউস করা সম্ভব হইতে পারে। কথাগুলো কি মানে বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? স্যার ওয়াটার রেশিওটা একটু আরেকবার বললে ভালো হয়। ওয়াটার সিমেন্ট রেশিও, ঠিক আছে? উপরে পানির পরিমাণ, নিচে কার পরিমাণ? সিমেন্টের পরিমাণ। তো সিমেন্ট আপনি মনে করেন মানে পানি ইউজ করতেছেন 200 কেজি আর সিমেন্ট ইউজ করতেছেন মনে করেন 100 কেজি, তাহলে আপনার ওয়াটার সিমেন্ট রেশিও কত? 2 না? জি স্যার 2। এবার আপনি মনে করেন ওয়াটার সিমেন্ট রেশিও, আমি বলতেছি যে ওয়াটার সিমেন্ট রেশিও কমান। ওয়াটার সিমেন্ট রেশিও কমানো মানে কি? এবার আপনি 200 কেজির জায়গায় মনে করেন 150 কেজি পানি ইউজ করছেন আর সিমেন্ট ওই 100 কেজি আছে,
তাহলে এখন ভ্যালুটা 1.5 হয়ে গেছে না? জি স্যার। তার মানে ওয়াটার সিমেন্ট রেশিও কমা মানে হচ্ছে পানির পরিমাণ কম দেয়া, আর ওয়াটার সিমেন্ট রেশিও বাড়া মানে কি? এবার মনে করেন আপনি পানির পরিমাণ দিচ্ছেন 300 কেজি আর সিমেন্ট 100 কেজি আছে, তাহলে এবার ভ্যালুটা কত আসবে? 3 আসবে না? জি স্যার। তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও বাড়া মানে হচ্ছে পানির পরিমাণ বাড়ানো, আর ওয়াটার সিমেন্ট রেশিও কমা মানে হচ্ছে পানির পরিমাণ কমানো। তো আপনি যদি ওয়াটার সিমেন্ট রেশিও কমায় দেন, আপনার কংক্রিটের ওয়ার্কেবিলিটি কমে যাবে না? আপনি চিন্তা করেন, খিচুড়ির মধ্যে যদি আপনি বেশি পানি যোগ করেন, তাহলে ওইটা আপনার এই কি জানি বলে, আহ ওটারে কি বলে, আমরা যে নাড়ি, ওইটারে আমাদের কিছু একটা দিয়ে নাড়তে ইজি হবে। কিন্তু যদি আপনি কম পানি অ্যাড করেন, মানে খিচুড়িটা যদি একটু শক্ত শক্ত হয়, তাহলে নাড়তে কষ্ট হবে না? জি স্যার। ব্যাপারটা একই রকম। আপনি যদি কংক্রিটের মধ্যে কম পানি যোগ করেন, এটা তাড়াতাড়ি দেখবেন যে শক্ত হয়ে যাওয়া শুরু হয়েছে। এটাকে আপনি ঠিক মতো নাড়াচাড়া করতে পারবেন না, ঠিক মতো জায়গা মতো নিতে পারবেন না, ঠিক মতো যে কোনো শেপ দিতে পারবেন না। তার মানে তাহলে কি স্যার আমরা যদি স্যার খুব বেশি পানি নিই তখন কি স্যার? তখনও খারাপ। খুব বেশি পানি নিলে কংক্রিটের স্ট্রেংথ কমে যাবে। জি স্যার, এই জন্য মাঝামাঝি। হ্যাঁ, মাঝামাঝি না, আমাদের টার্গেট হচ্ছে আমরা ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে মিনিমাম রাখবো। ঠিক আছে, এটা রাখবো হচ্ছে মিনিমাম, মানে জোরটুক না দিলেই না। কিন্তু সঙ্গে আমাদের আবার কি দরকার? ওয়ার্কেবিলিটিও দরকার, যেন আমি কংক্রিটটাকে নিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে পারি। আপনি যদি কংক্রিটটা মানে মিশানোর সঙ্গে সঙ্গে দেখলেন যে ইনিশিয়াল সেটিং টাইম শুরু হয়ে গেছে, মানে কংক্রিট শক্ত হওয়া শুরু হয়ে গেছে, তাহলে কি আপনি কংক্রিটটাকে দিয়ে এরকম আপনার ইচ্ছা মতো শেপে ঢালাই দিতে পারবেন? দিতে পারবেন না। না স্যার, আপনি যদি এজন্য স্যার শক্ত কংক্রিটকে মেশিনে করতে হবে। আপনি যদি শক্ত কংক্রিটকে জোর করে যে কোনো শেপ দিতে যান, তখন দেখবেন কি যে এটার মধ্যে ক্র্যাক ফর্ম করতেছে। আপনি যদি জোর করে এটাকে যে কোনো শেপ দিতে চান, তো এই জন্য আপনি যদি ওয়াটার সিমেন্ট রেশিও কম রেখে ম্যাক্সিমাম ওয়ার্কেবিলিটি অ্যাচিভ করতে চান, সেই ক্ষেত্রে হ্যান্ড মিক্সিং এর তুলনায় কোন অপশনটা বেটার? মেশিন মিক্সিং বেটার। দেখেন, দ্য কনক্রিট মিক্সার্স মে বি অফ টু টাইপস। দুই ধরনের কনক্রিট মিক্সচার আছে। ঠিক আছে, একটা হচ্ছে ব্যাচ মিক্সচার, একটা হচ্ছে কন্টিনিউয়াস মিক্সচার। তো ব্যাচ মিক্সচারটা কি জিনিস? দেখেন, ব্যাচ মিক্সচার হচ্ছে বায়োস্ট হচ্ছে একটা ব্যাচ মিক্সচার। ঠিক আছে, কেন? কারণ দেখেন, আপনারা মনে করেন যে এখন আছে কে না, বায়োস হচ্ছে একটা কন্টিনিউয়াস মিক্সচার বলতে পারেন, বাট মানে আসলে বায়োসের এক্সাম্পল দেওয়াটা আসলে ঠিক হবে না। ব্যাচ মিক্সচারটা মানে হচ্ছে মনে করেন কনক্রিটের মধ্যে আপনি এরকম মানে আমি একটা ছবি দেখাই, দেখেন স্ক্রিনে একটা ছবি দেখতেছেন? জি স্যার। এটা হচ্ছে ব্যাচ মিক্সচার। ঠিক আছে, এটাকে আমরা নরমালি কনক্রিট মিক্সচারও বলি, এটাকে ব্যাচ মিক্সচারও বলি। এটাতে যেটা হয়, ব্যাচ ওয়াইজ কনক্রিটের মানে কনক্রিট মিশানো হয়। মনে করেন আমি জানি যে আমার কনক্রিট সিমেন্ট, তারপর হচ্ছে মানে কনক্রিটে হচ্ছে সিমেন্ট, তারপর স্যান্ড, কোর্স এগ্রিগেট, পানি, এগুলোর পরিমাণ আমি জানি যে 1 বস্তা সিমেন্টের সাথে আমাকে 2 বস্তা বালি, 3 বস্তা কোর্স এগ্রিগেট আর হচ্ছে 2 বালতি পানি মিলাইতে হবে। তো এই একবারে হচ্ছে মনে করেন এটার মধ্যে একবারে 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা বালি, 3 বস্তা কোর্স এগ্রিগেট পানি মিলাইলাম, আমার মানে এটা মানে মিশানো হইলো। দেন হচ্ছে এই মিক্সচারটাকে হচ্ছে নিচু করে কনক্রিটটাকে মাটির মধ্যে ঢেলে ইউজ করা হয়। মানে ব্যাচ ওয়াইজ বানানো হয়। একসাথে মনে করেন যে আহ মানে ইচ্ছা মতো কনক্রিট, ইচ্ছা মতো সিমেন্ট, ইচ্ছা মতো ফাইন এগ্রিগেট, ইচ্ছা মতো কোর্স এগ্রিগেট, ইচ্ছা মতো পানি দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু জিনিসটা করা হয় না। এক ব্যাচ নামানো হয়, আরেক ব্যাচের তখন জি আরেক ব্যাচ স্যার। মিশানো হয়। জিনিসটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। যেমন আপনারা এখন আছেন কোন ব্যাচে? এটা কি স্যার ব্যাটারি ইয়াতে কারেন্টের? কারেন্টে চলে, হ্যাঁ। আপনারা এখন এটা কন্টিনিউয়াস কিন্তু ঘুরে, এটা ঘুরতে থাকে। আচ্ছা, আপনারা এখন আছেন কোন ব্যাচে? আপনারা আছেন হচ্ছে 2-1-এ। আপনারা 2-1-এ থাকা অবস্থায় আমি কি 1-1 থেকে বা 1-2 থেকে কাউকে 2-1-এ নিয়ে আসতে পারবো? না স্যার। আপনারা 2-1 শেষ করে যখন 2-2-তে যাবেন, যখন আপনাদের জায়গাটা ফাঁকা হবে, তখন আমি 1-2 থেকে 2-1-এ আনবো। ঠিক আছে, এই মানে আপনারা হচ্ছেন মানে আমরা কাজ করতেছি হচ্ছে কাইন্ড অফ ব্যাচ মিক্সারের মতো। এক ব্যাচ শেষ হবে, ওইটা বের করব, দেন আরেকটা ব্যাচকে মানে প্রিপেয়ার করা শুরু করব। বুঝতে পারছেন? আচ্ছা, আরেক ধরনের কনক্রিট মিক্সচার আছে যেটাকে বলা জি হচ্ছে স্যার। আরেক ধরনের কনক্রিট মিক্সচার আছে, এটাকে বলা হচ্ছে কি কন্টিনিউয়াস মিক্সচার। দেখেন এই যে এই যে
ব্যাচ মিক্সচার আর হচ্ছে কি কি মিক্সচার, কন্টিনিউয়াস মিক্সচার। তো কন্টিনিউয়াস মিক্সচারে তাহলে কি হবে বলেন তো? ব্যাচ মিক্সচারে যেহেতু ব্যাচ ওয়াইজ পাচ্ছি, তো কন্টিনিউয়াস মিক্সচারে হচ্ছে এই যে আমার স্ক্রিন তো আবার দেখা যাচ্ছে মনে হয়, তাই না? ছবি দেখতেছেন না? জি স্যার। জি স্যার, জি স্যার, ছবিটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ স্যার। এইটা জি হচ্ছে কি স্যার, মিক্সচার বলেন তো? কন্টিনিউয়াস। এটা হচ্ছে কন্টিনিউয়াস মিক্সচার। কন্টিনিউয়াস মিক্সচার। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনি কি কোনো ব্যাচ ট্যাচ কিছু মানবেন না, আপনি আপনার ইচ্ছা মতো রেডি সিমেন্ট ইচ্ছা মতো মানে কোর্স এগ্রিগেট ইচ্ছা মতো ফাইন এগ্রিগেট ঢেলে দিবেন। সে হয়তো নিজেই বুঝে নেবে যে আমার কতটুকু সিমেন্টের সাথে কতটুকু কোর্স এগ্রিগেট, কতটুকু ফাইন এগ্রিগেট, কতটুকু পানি যোগ করতে হবে, এবং এটা কন্টিনিউয়াস আপনাকে কংক্রিটের সাপ্লাই দিবে। ঠিক আছে? বাংলাদেশে আমি একই চেম্বারে কি স্যার সব তাহলে? হ্যাঁ, বাংলাদেশে একই চেম্বারে সবকিছু, বাট বাংলাদেশে আমি কখনো সামনাসামনি এরকম কন্টিনিউয়াস মিক্সচার দেখি নাই। ঠিক আছে? বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি দেখি কি ওই ব্যাচ মিক্সচারটাই সবচেয়ে বেশি দেখি। আচ্ছা দেখেন, রেডি মিক্স মেশিন। ব্যাচ মিক্সচারস mix and discharge each load of material separately। ওই যে বায়োস্টের মতো যে ব্যাচ মিক্সচারে কি হবে, ইচ লোড মানে হচ্ছে আপনার এক একটা ব্যাচ আলাদা আলাদা ভাবে ডিসচার্জ করবে, একবারে ডিসচার্জ হবে না। একটা ব্যাচ কমপ্লিট হবে, ওইটা বের করবো, দেন আরেকটা ব্যাচ মিশানো শুরু করব। ঠিক আছে? কন্টিনিউয়াস মিক্সচার প্রোডিউস স্টেডি স্ট্রিম অফ কংক্রিট অ্যাজ লং অ্যাজ ইট ইজ ইন অপারেশন। মানে যতক্ষণ আপনি কন্টিনিউয়াস মিক্সচারটাকে চালায় রাখবেন, এটা কন্টিনিউয়াস আমাদের কংক্রিটে সাপ্লাই দিবে। ঠিক আছে? কিন্তু ব্যাচ মিক্সচার কিন্তু কন্টিনিউয়াস সাপ্লাই দিচ্ছে না। ব্যাচ মিক্সচার কিন্তু মাঝখানে কি হচ্ছে, আমি মাঝখানে কংক্রিটটাকে যেটাকে মিলাইলাম ওটাকে আমি ব্যাচ মিক্সচার থেকে বের করতেছি, আবার ওই ব্যাচ মিক্সচারের মধ্যে আমি সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট, পানি এগুলো দিচ্ছি, আমার ব্যাচ মিক্সচার ঘুরতেছে, আর একটা নতুন ব্যাচ প্রডিউস করতেছে, ওইটাকে আবার আমি ব্যাচ মিক্সচারটাকে নিচু করে মানে সবগুলা মানে ভিতর থেকে কংক্রিট গুলাকে বের করতেছি। তো ব্যাচ মিক্সচারে কিন্তু মাঝখানে একটা গ্যাপ থাকবে, কংক্রিট মানে আপনি পাবেন না একটা মাঝখানে একটা সময়ের জন্য। কিন্তু কন্টিনিউয়াস মিক্সচারে কি হবে, আপনি কন্টিনিউয়াস কংক্রিট পাবেন, আপনার ঢালাই আপনি কন্টিনিউয়াস দিতে পারবেন। তো যখন এরকম ম্যাসিভ কোনো প্রজেক্টের কাজ হবে, মানে মনে করেন যে পদ্মা সেতুর কাজ হইতেছে বা এরকম আরো বড় বড় কাজ হচ্ছে, তখন হয়তো কন্টিনিউয়াস মিক্সচার গুলা বাংলাদেশে ইউজ করা হয়, বাট আমি নিজে কখনো সামনে দেখি নেই। ইনশাল্লাহ হয়তো আপনারা যখন বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে বড় বড় জায়গায় কাজ করবেন আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন যে ব্যাচ টাইপ মিক্সচারস আর মোস্টলি অ্যাডপ্টেড। মানে আমাদের বাংলাদেশ বলি আর বাইরেই বলি, সবচেয়ে বেশি ইউজ করা হয় কোনটা? সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে এই ব্যাচ টাইপের মিক্সচারটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। বুঝতে পারছেন? বোঝা গেছে নাকি যায় নাই কোনটা? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, বোঝা গেছে। এবার দেখেন ট্রান্সপোর্টিং অফ কনক্রিট। কনক্রিট তো শুধু মানে মিশাইলেই হবে না, এটাকে তো জায়গা মতো নিয়েও যাইতে হবে, তাই না? তো দেখেন যে এখানে কি কি বলছে। কনক্রিট প্রিপেয়ার্ড either by hand mixing or machine mixing has to be transported to its place of use। মানে আপনি কংক্রিটটাকে হাত দিয়েই মিশান আর মেশিন দিয়েই মিশান, যেভাবে মিশান না কেন, এটাকে যে জায়গায় আপনি ঢালাই দিবেন বা কাস্টিং করবেন ওই জায়গায় তো নিয়ে যাইতে হবে ট্রান্সপোর্ট করে, বাট মানে কোনোভাবে নিয়ে মানে এটাকে ক্যারি করে নিয়ে যাইতে হবে। বিফোর হাইড্রেশন অফ সিমেন্ট স্টার্টস, মানে সিমেন্টের হাইড্রেশন রিঅ্যাকশন বা সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম শুরু হওয়ার আগেই এটাকে জায়গা মতো নিয়ে আপনাকে ঢালাই দিতে মানে ঢালাই দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? দেখেন যে ডিউরিং ট্রান্সপোর্টেশন ইফোর্ট শুড বি মেড টু প্রিভেন্ট সেগ্রিগেশন। মাথায় রাখতে হবে যখন আপনি কনক্রিটটাকে ট্রান্সপোর্ট করে আপনার জায়গা মতো নিচ্ছেন তখন যেন সেগ্রিগেশন না হয়। ঠিক আছে? অর লেস অফ এনি অফ দ্য ইনগ্রেডিয়েন্ট, অথবা অন্য যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, আমার যে সিমেন্ট আছে, আমার যে স্যান্ড আছে, বা আমার যে ওয়াটার আছে, এই অন্যান্য যে ফাইন ইনগ্রেডিয়েন্ট এই ফাইন পার্টিকেল গুলো আছে, এগুলো হচ্ছে কি আমার কংক্রিটের ফাইন পার্টিকেল প্লাস এই ওয়াটার, এগুলো যেন কোনোভাবে লস বা এগুলো যেন মানে নষ্ট না হয় বা এগুলো যেন বের না হয়ে যায় কংক্রিট থেকে। আমি চাই আমার কংক্রিটের সবগুলো ইনগ্রেডিয়েন্ট সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট, ওয়াটার সবাই একসাথে হোমোজেনিয়াস অবস্থায় থাকবে। আমাকে এভাবেই কংক্রিটটাকে ক্যারি করতে হবে যেন সেগ্রিগেশন না হয় এবং কোনো পার্টিকেল যেন লস না হয়, কোনো ইনগ্রেডিয়েন্ট যেন লস না হয়। আচ্ছা, এরপর দেখেন দ্য মেথড অফ ট্রান্সপোর্টেশন অফ কনক্রিট ডিপেন্ডস অন দ্য কোয়ান্টিটি অফ কনক্রিট এন্ড সিচুয়েশন অফ ওয়ার্ক সাইট। আপনি কি পরিমাণ কনক্রিট ট্রান্সপোর্ট করতেছেন। আপনার যদি হিউজ পরিমাণ কনক্রিট ট্রান্সপোর্ট করা লাগে
এবং মানে যে জায়গায় ঢালাই হবে ওখানে ঢালাইটা কিভাবে হবে বা কোন জায়গায় ঢালাই হচ্ছে এটার উপর বেস করে কনক্রিটকে বিভিন্ন ভাবে ট্রান্সপোর্ট করে। ঠিক আছে, যদি আপনি কম কনক্রিট ট্রান্সপোর্ট করেন, মনে করেন অল্প পরিমাণে মানে অল্প সামান্য পরিমাণে কিছু কনক্রিট আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগবে, তাইলে এটার ট্রান্সপোর্টেশন সিস্টেম একরকম। আর যদি দেখেন যে অনেক হিউজ পরিমাণে হিউজ ভলিউমের কনক্রিট এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগবে, ওইটার ট্রান্সপোর্টেশন সিস্টেম আরেক রকম। তো নরমালি আমরা কনক্রিট ট্রান্সপোর্টেশন করার যে মেথড গুলা দেখি, দেখেন যে ট্রান্সপোর্টেশন অফ কনক্রিট ইজ ডান বাই প্যান্স। সবচাইতে কমন হচ্ছে আমাদের বাংলাদেশের রাজমিস্ত্রিরা মাথায় একটা কড়াই নিয়ে হচ্ছে গিয়া কনক্রিট ট্রান্সপোর্ট করে, দেখছেন না? এরকম একজন রাজমিস্ত্রি মাথায় একটা কি থাকে, একটা কড়াই থাকে, দেখছেন কখনো? জি স্যার, করাই স্যার। ঠিক আছে, এই প্যান হচ্ছে সেই কড়াই, স্টিলের, লোহার। এই হুইল ব্যারো, এই হুইল ব্যারো হচ্ছে মনে করেন প্যান, মানে প্যান, এই প্যানের মধ্যে তো আপনার একদম সামান্য পরিমাণে কনক্রিট দিতে পারবেন, আপনার আরেকটু বেশি কনক্রিট নেওয়া লাগতেছে। ঠিক আছে, তখন হচ্ছে এই হুইল ব্যারোর সাহায্যে দুই চাকা ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি বায়ুতে দেখছেন যে ঘাস টাস কাটার পরে কয়লাগুলা ক্যারি করার জন্য একটা গাড়ি থাকে না, এরকম একজন লোক হচ্ছে ঠেলা ঠেলা নিয়ে যায়, এটাকে বলা হচ্ছে হুইল ব্যারো। ঠিক আছে, এরপর আরেকটু বেশি পরিমাণে, মনে করেন আরেকটু বেশি হিউজ পরিমাণে কনক্রিট আপনার ক্যারি করা লাগছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আপনি রেডি মিক্স কনক্রিট হচ্ছে সাইড থেকে ফ্যাক্টরি থেকে বাসায় নিয়ে আসবেন, তখন আপনাকে ইউজ করতে হবে কি রেডি মিক্স কনক্রিট মিক্সচার বা ট্রাক মিক্সচার। এবার ট্রাক মিক্সচার থেকে কনক্রিটটাকে আপনি আপনার সাইডে নামাবেন কিভাবে? জি স্যার, ওইটা ঘুরে। এই যে বেল্ট কনভেয়ার আছে না, এই বেল্ট কনভেয়ারের সাহায্যে আপনি হচ্ছে কনক্রিটটাকে ট্রাক মিক্সচার থেকে ঢাইলা দিবেন, এটা হচ্ছে আপনার সাইডের মধ্যে যে জায়গায় ঢালাই হবে ওই জায়গায় ডাইরেক্টলি মানে ডাইরেক্টলি ঢালবেন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে পাম্প। মনে করেন যে ট্রাক মিক্সচার থেকে বেল্ট কনভেয়ার, আমি একটু পর দেখাচ্ছি। মনে করেন এই ট্রাক মিক্সচার থেকে কনক্রিটটাকে বেল্ট কনভেয়ার ইউজ করে আপনার সাইডে নামানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে, সাইড হচ্ছে অনেক দূরে, মনে করেন সাইড থেকে অনেক দূরে হচ্ছে আপনার ট্রাকটাকে, মনে করেন এইখানে আপনার সাইড, এই জায়গায় এই জায়গায় ঢালাই হবে, আর আপনি কনক্রিটটা যে ট্রাকে করে নিয়ে আসছেন, ট্রাকটা মনে করেন এই জায়গায় আছে। ঠিক আছে, এটা মনে করেন ট্রাক অনেক দূরে, আপনি বেল্ট কনভেয়ার ইউজ করে কনক্রিটটাকে এই ট্রাক থেকে সাইডে আনতে পারতেছেন না। তখন যেটা করা হয়, এরকম একটা পাম্প ইউজ করে, এই পাম্পের সাহায্যে হচ্ছে কনক্রিটটাকে এখান থেকে জায়গায় ফালায়। ঠিক আছে, এটা একটা পাইপের মতো, এই পাইপের ভিতর দিয়ে কনক্রিটটা হচ্ছে এদিক থেকে এদিকে আইসা সাইডে পড়ে। ঠিক আছে, এখন তাইলে আমি কিছু ছবি দেখাই, দেখেন তাহলে জিনিসগুলো আর একটু হয়তো মনে থাকবে আর কি আপনাদের। আমার স্ক্রিন তো আবার দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। বলেন তো এটা কোন ধরনের মিক্সচার? এটা হচ্ছে ট্রাক মিক্সচার, রেডি মিক্স। হ্যাঁ, এটা হচ্ছে রেডি মিক্স ট্রাক মিক্সচার। যখন ট্রাকটা হচ্ছে আপনার সিমেন্টের ফ্যাক্টরি থেকে আমার সাইডে আসবে, তখন এই যে মাঝখানে ড্রামটা দেখতেছেন না পিছনে, ট্রাকের পিছনে ড্রামের মতো, এটা হচ্ছে কন্টিনিউয়াস কি হয়, ঘুরে। এটা কেন ঘুরে? কনক্রিট যেন জমাট বাঁধতে না পারে, কনক্রিটের যেন সেটিং টাইম শুরু না হয়ে যায়, এই জন্য এটা কন্টিনিউয়াস ঘুরতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই ট্রাক মিক্সচার। এটা কি বলেন তো? এটা হচ্ছে হুইল ব্যারো, ওই যে ঠেলা গাড়ি। এটা স্যার হুইল ব্যারো। আর এরপরে দাঁড়ান, এরপরে তো আরো ছবি ছিল, ছবিগুলো কই গেল? এটা কি বলেন তো? ওই যে প্যান, এটা স্যার পাম্প। পাম্প না, এটা হচ্ছে এই যে, এটা কি এখন দেখতেছেন একটা ছেলের মাথার মধ্যে হচ্ছে কি এরকম একটা কড়াই? জি স্যার, মেয়ে স্যার, মহিলা স্যার, প্যান একটা। যেটাই হোক, কিন্তু মাথার মধ্যে কি কড়াই দেখতেছেন না? জি স্যার। জি স্যার, করাই স্যার, করাই জি স্যার। যেটা নরমালি প্যান বলি আমরা। আর এই যে ট্রাকে করে যখন আমি যখন রেডি মিক্স কনক্রিট মিক্সচার এই ট্রাকে করে সাইডে আমার কনক্রিটটাকে নিয়ে আসবো, এই যে একটা স্লিপারের মতো জিনিস দেখতেছেন না, স্লিপারের মতো, স্যার এটাই হচ্ছে কি ওই বেল্ট কনভেয়ার। এই রেডি মিক্স কনক্রিটের ট্রাক থেকে আমি যে জায়গায় ঢালাই দিব, ওই জায়গায় হচ্ছে এই কনভেয়ারের মধ্যে দিয়ে কনক্রিটটা ছেড়া দিব আমি, স্লিপারের মতো, যেরকম মানে বাচ্চা ছোটবেলায় স্লিপার চড়ছেন না সবাই? জি স্যার। তো এরকম কনক্রিটটাকে ঢালা দিব, এটা হচ্ছে কি গড়াইতে গড়াইতে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, আর এটা হচ্ছে সেই পাম্প, দেখতেছেন ক্রেনের মতো একটা জিনিস, ক্রেনের মতো। জি স্যার। তো যে জায়গায় মনে করেন আমার সাইড অনেক দূরে, যে জায়গায় ঢালাই হবে, যে জায়গায় আমি এই ট্রাকটা বা কনক্রিটের ট্রাকটাকে পার্কিং করছি, পার্কিং থেকে সাইড অনেক দূরে,
তখন হচ্ছে এরকম পাম্পের সাহায্যে, এরকম ক্রেনের সাহায্যে মাথাটা দেখেন একটা পাইপের মতো, ঠিক আছে, একটা ইনজেকশন পাইপের মতো মাথাটা, জি স্যার। তো মাথাটাকে ওই সাইডে নিয়ে যাওয়া হয়, এই ক্রেনটাকে হচ্ছে লম্বা করে বা স্ট্রেচ করে, এবং ওই জায়গায় যে জায়গায় কংক্রিটটা ঢালাই দিতে হবে ওখানে কংক্রিটটা আমার ট্রাক থেকে ফ্লো করে করে এই পাইপের ভিতর দিয়ে ফ্লো করে ওই জায়গায় পৌঁছায় যায়। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে আমাদের কনক্রিট মানে মিশানো হইলো, কনক্রিট ট্রান্সপোর্টেশনও করা হইলো, এবার হচ্ছে এটাকে ঢালাই দিতে হবে, ঠিক আছে। দেখি আমরা, দেখেন প্লেসিং অফ কনক্রিট, যে কিভাবে ঢালাই দিব। The concrete should be placed and compacted before its setting starts. ঠিক আছে, মানে হচ্ছে আপনাকে কনক্রিটটাকে জায়গা মতো কাস্টিং বা ঢালাই করে ফেলতে হবে এটার সেটিং টাইম শুরু হওয়ার আগেই। এবং এটার কি সেটিং টাইম? এটার ইনিশিয়াল সেটিং টাইম শুরু হওয়ার আগেই, এটার ইনিশিয়াল সেটিং টাইম শুরু হওয়ার আগেই এটাকে আপনাকে কি করতে হবে? ঢালাই দিয়ে ফেলতে হবে, এবং কম্প্যাকশন টম্প্যাকশন ভাইব্রেশন টাইব্রেশন যা করার আছে ভিতর থেকে বাতাসগুলো বাইর করার জন্য সব করে ফেলতে হবে। যখন ইনিশিয়াল সেটিং টাইম শুরু হয়ে যাবে, মানে কনক্রিটটা হচ্ছে আস্তে আস্তে শক্ত হচ্ছে, তখন যদি আপনি ঢালাই দেন বা তখন যদি আপনি ভাইব্রেশন করেন, আপনার কনক্রিট পুরা মানে ভাইঙ্গা টাইঙ্গা চুরমুর হয়ে যাবে। দেখবেন যে ঢালাইয়ের পরে কনক্রিটের মধ্যে অসংখ্য এরকম ক্র্যাক দেখা যাচ্ছে, ঠিক আছে, কারণ আপনি শক্ত কনক্রিটকে জোর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছেন বা জোর করে হচ্ছে গিটার মধ্যে ভাইব্রেশন করার চেষ্টা করছেন। আচ্ছা, এরপর দেখেন যে প্রিকশনস ওয়াইল প্লেসিং কনক্রিট। আপনি যখন ঢালাই করবেন বা কাস্টিং করবেন তখন হচ্ছে আপনার কি কি প্রিকশন বা কি কি ব্যাপার মাথায় রাখতে হবে একটু খেয়াল করেন। প্রথমে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে কনক্রিট শুড বি লেইড কন্টিনিউয়াসলি টু অ্যাভয়েড ইরেগুলার এন্ড আনসাইটলি লাইনস। মনে করেন আপনি এরকম একটা স্ল্যাব ঢালাই দিচ্ছেন, এই মনে করেন একটা স্ল্যাব, আচ্ছা স্ল্যাবটা এদিকে আছে, মনে করেন এটা একটা বিম হয়ে গেছে, যাই হোক, আচ্ছা মনে করেন একটা বিমই আঁকলাম আমি। আপনি যখন ঢালাই দিচ্ছেন আপনি কি এতটুকু মনে করেন আপনি ঢালাই দিচ্ছেন, মানে এতটুকু আপনার ঢালাই শেষ, এতটুকু ঢালাই দেওয়ার পরে আপনি কি আবার এদিক থেকে ঢালাই শুরু করবেন? শুরু করবেন? হ্যাঁ বা না বলেন, কোনটা? না। কেন? কেন না? কারণ হচ্ছে আপনি যদি এরকম পার্ট পার্ট ঢালাই করেন, আপনার স্যার। ঢালাই কমপ্লিট হওয়ার পরে দেখা যাবে যে এরকম মাঝখানে বড় বড় ক্র্যাক দেখা যাচ্ছে বা এরকম একটা জয়েন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। বুঝবে না। তো যেটা করা হয় সেটা জয়েন্টটা স্যার হবে না স্যার। যেটা করা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস ঢালাই দিয়ে যাওয়া হয়। এক পাশ থেকে শুরু করছি, এই পাশ থেকেই আস্তে আস্তে ঢালাইটা আগাইতে থাকবে, ঠিক আছে। আস্তে আস্তে আগাইতে 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 আমি লাস্টিকে ঢালাইটা শেষ করব। এরকম একবার এই মাথায়, একবার এই মাথায়, একবার মাঝখানে, মানে ইচ্ছা মতো ঢালাই দেওয়া হয় না, ঠিক আছে। ঢালাইটা দিতে হবে কি কন্টিনিউয়াসলি টু অ্যাভয়েড স্টিকিং অফ কনক্রিট। স্যার হ্যাঁ বলেন বলেন। ফর্মওয়ার্ক শুড বি অয়েলড বিফোর কনক্রিটিং। হ্যাঁ ইসমাইল বলেন বলেন। স্যার ওই যে বাউন্ডারি স্যার গেট কিন্তু স্যার একসাথে এত বড় এরিয়া নিয়ে ঢালাই দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে ভাঙ্গা ভাঙ্গা ঢালাই দিলে কি স্যার এটা কি জয়েন্ট আপনি ভাইঙ্গা ভাইঙ্গা হবে দেন না স্যার? সমস্যা নাই, কিন্তু আপনাকে এরকম আগাইতে হবে একবারে। মনে করেন এই বাউন্ডারি, এখানে গ্রেড বিম আছে, এখানে গ্রেড বিম আছে, এখানে গ্রেড বিম আছে, আপনাকে এদিক থেকে ঢালাই শুরু করছেন, আপনি এভাবে এভাবে আগাইতে হবে আস্তে আস্তে, হয় ক্লকওয়াইজ নাহলে এন্টি ক্লকওয়াইজ আপনি আগাইতে হবে, ঠিক আছে। মাঝখানে আপনি একবার একটু দিলেন, আবার একটু দিলেন, আবার একটু দিলেন, এরকম করতে পারবেন না। আচ্ছা দেখেন যে টু অ্যাভয়েড স্টিকিং অফ কনক্রিট ফর্মওয়ার্ক শুড বি অয়েলড বিফোর কনক্রিটিং। মানে কি বলেন তো? মানে হচ্ছে আপনি একটা কাঠের ফর্মা বা স্টিলের ফর্মা ইউজ করে ওইটার মধ্যে কংক্রিটটাকে আপনি ঢালাই দিবেন না, তো কাঠের ফর্মাটা তো আমার কংক্রিটের গায়ের মধ্যে আটকায় থাকবে। তো যখন 7 দিন বা 14 দিন পরে আমি কাঠের ফর্মাটা খুলবো, খোলার সময় দেখা যাবে যদি কাঠের ফর্মাটা কংক্রিটের গায়ের সাথে খুব বেশিভাবে আটকায় যায়, তাইলে ওটা খোলার সময় ওইটা যখন আপনি টান দিবেন দেখবেন ওইটার সাথে হচ্ছে গিয়ে ওই কংক্রিটের কিছু অংশ খুলে চলে আসছে, যেটা আমি চাই না। তো কাঠের ফর্মাগুলো যেন খুব ইজিলি কংক্রিটের গাত থেকে রিমুভ করা যায়,
এই জন্য কাঠের ফর্মাগুলার ভিতরের সারফেসটা কি করতে হবে, গ্রিস বা অয়েল বলি একটু তৈলাক্ত করা হয়। দেখবেন যে স্টিলের যে ফর্মাগুলো আছে, মিস্ত্রিরা হচ্ছে এরকম কাপড়ের মধ্যে গ্রিস বা মোবিল নিয়ে ঢালাইয়ের আগে হচ্ছে বা শাটারিং করার আগে হচ্ছে স্টিলের ফর্মাগুলোর ভিতরে তেল লাগায়। ঠিক আছে, যদি সাইডে কখনো ইনশাআল্লাহ যদি যান কেউ তখন দেখতে পারবে। আচ্ছা, while placing concrete the জি স্যার position of লাগাই formwork স্যার, তেল and লাগাই স্যার। reinforcement should not be disturbed. কাঠের ভিতরে স্যার ইয়ে দেয়, স্টিলের আপনি পাত তো বসে। এরকম একটা মনে করেন ফর্মওয়ার্ক দ্বারা করাইছেন, ঠিক আছে, তার মাঝখানে মাঝখানে কি আছে, রড আছে। আপনি কনক্রিটটা যখন ঢালাই দিবেন, এটা মাথায় রাখতে হবে কনক্রিটের ধাক্কায় যেন আপনার রড গুলা এক পাশে বেঁকে না যায়, বা ফর্মওয়ার্ক যেন এক সাইডে চলে না যায়। আমার যেন এই ফর্মওয়ার্ক আর রডের মাঝখানে যে ক্লিয়ার কভার কি জিনিস জানেন? জি স্যার জানি স্যার, এগুলো যেন, রডের সাইড পাশে যে হ্যাঁ হ্যাঁ, ফর্মওয়ার্কের, স্যার ক্লিয়ার কভার থাকে স্যার। আচ্ছা, মানে কয়েকদিন পরে সম্ভবত জিনিসগুলো স্যার আরো ভালো বুঝবেন, বাট আমাকে এটা 2.5 মাথায় রাখতে হবে, আমি যখন ঢালাই দিব তখন কনক্রিটের ধাক্কায় বা কনক্রিট যখন আমি ঢালবো তখন এই কনক্রিটের সাথে বাড়ি খাওয়ার কারণে আমার রড বা ফর্মওয়ার্ক যেন কোনো একদিকে সাইডে সরে না যায়, যেন এগুলোর প্লেসমেন্ট একদম প্রপার জায়গায় থাকে। ঠিক আছে, শুড নট বি ডিস্টার্ব। এগুলো লেভেলিং করে স্যার, পাশ দিয়ে ইয়ে হ্যাঁ, করে বাঁশ দিয়ে স্যার। ঠেস দিয়ে রাখে, এরকম সাপোর্ট দেয় যেন মাঝখানে থাকে। ঠিক আছে, যেন একদিকে কাট না হয়ে যায়, এই জন্য চারপাশ থেকে দেখবেন বাঁশ দিয়ে এরকম শাটারিং করে সাপোর্ট দেয়। To avoid segregation, concrete should not be dropped স্যার from height more than 1 meter. Segregation যেন না হয়, এজন্য মানে 1 মিটারের বেশি হাইটের থেকে কংক্রিটটাকে ফালানো যাবে না। ওই যে বলছিলাম মাথা থেকে ধাপাস করে ফালায় দেয়। 1 মিটার মানে কত ফিট? 3.28 ফিট। এরকম 3 ফিটের উপর থেকে কংক্রিটটাকে যেন না ফালায় মিস্ত্রিরা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেন ফার্স্টে মাটিতে বসে তারপর কলামের ফ্রেমওয়ার্ক স্যার, হ্যাঁ বলেন। কলামের ফ্রেমওয়ার্ক তো স্যার এটা 7 ফিট হয়, 10 ফিট হয়, হ্যাঁ, তাহলে স্যার এইটা তো সম্ভব না স্যার 1 মিটার ইয়ে করা। হ্যাঁ, তাহলে এটা তো স্যার সম্ভব না। তো সাইড যেটা দিয়ে করা হয়, কলামটাকে দেখবেন যেরকম পার্ট পার্ট ঢালাই দেয়। দেখবেন যে কখনো একটা এরকম বড় কলাম অনেক সময় একবারে ঢালাই দেয় না, ফার্স্টে অর্ধেক ঢালাই দেয়। এই অর্ধেক ঢালাই হয়ে যাওয়ার পরে দেন বাকি অর্ধেক ঢালাই দেয়, যেন অনেক উপর থেকে কংক্রিটটাকে ফেলতে না হয়। আর আপনি মনে করেন অনেক উপর থেকে ফেলা, মানে আপনাকে ফেলতে হচ্ছে, আপনি অল্প অল্প করে আস্তে আস্তে ফেলবেন। আর কিছু করার নেই, আপনি তো এরকম একটা চিকন কলামের মধ্যে ঢুইকা কংক্রিটকে মানে ঢালতে পারবেন না। ঢালতে পারবেন? এটা কি সম্ভব? আচ্ছা একটা না মিস্ত্রি স্যার। তো মানে কলমের মধ্যে ঢুকতে পারবে না, তাকে উপর থেকেই ঢালতে হচ্ছে। তো কেয়ারফুল থাকতে হবে, যতটা সম্ভব আস্তে আস্তে ঢেলে অল্প অল্প করে ঢালে, যেন সেগ্রিগেশন না হয়। ঠিক আছে, কনক্রিট শুড নট বি প্লেসড ইন রেইনস। যখন বৃষ্টি হবে, বৃষ্টির মধ্যে ঢালাই দেওয়া যাবে না, কারণ তাহলে কি অতিরিক্ত পরিমাণে পানি চলে আসবে। ওয়াকিং অন ফ্রেশলি লেড কনক্রিট শুড বি অ্যাভয়েডেড। অনেক সময় দেখবেন ছাদের মধ্যে পায়ের ছাপ দেখবেন, মানে ঢালাই হয়ে গেছে, ঢালাইয়ের মধ্যে পায়ের ছাপ। ঠিক আছে, কেন? কারণ ঢালাই হওয়ার পরে মিস্ত্রি আসছে বা কোনো মানুষ মানে ভুলে হচ্ছে এটার মধ্যে পাড়া দিয়ে ফেলছে। তো এরকম ফ্রেশলি লেড কনক্রিট মানে যেই কনক্রিটটা মাত্র ঢালাই দেওয়া হয়েছে, যেটা এখনো শক্ত হয়ে জমাট বাঁধে নাই, মানে মোটামুটি খেয়াল রাখতে হবে একদিন আপনি ওই কনক্রিটের উপর দিয়ে কাউকে হাঁটতে দিবেন না 24 ঘন্টা। ঠিক আছে, যেন ওইটা শক্ত হইতে পারে, কারণ শক্ত হইলে তাইলে আর কারো পায়ের ছাপ পড়বে না। বাট যদি নরম কনক্রিটের উপর দিয়ে কেউ হাইটা যায়, সে সারা জীবনের জন্য তার মানে পায়ের ছাপ এটার মধ্যে দিয়ে চলে গেল। বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে মানে কনক্রিট ঢালাই দেওয়ার সময় কি কি প্রিকশন বা কি কি ব্যবস্থা আমাদেরকে নিতে হবে বা কি কি জিনিস খেয়াল রাখতে হবে। এবার দেখেন যে কম্প্যাকশন অফ কনক্রিট, কনসলিডেশন অফ প্লাস্টিক কনক্রিট ইজ টার্মড অ্যাজ কম্প্যাকশন অফ কনক্রিট। আমরা কি বলছিলাম, কনক্রিট হচ্ছে দুইটা অবস্থা থাকে, একটা হচ্ছে প্লাস্টিক অবস্থা, একটা সেমি সলিড অবস্থা। প্লাস্টিক অর সেমি সলিড, আর হচ্ছে কি অবস্থা, হার্ডেন্ড অবস্থা অথবা সলিড অবস্থা। তো এই যে কনক্রিট যখন প্লাস্টিক অবস্থায় আছে, তার ইনিশিয়াল সেটিং টাইম শুরু হয় নাই। সাজনটা শেষ হোক, তারপর কথা বলতেছি।
আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে আশা করি। দেখেন, তো কনসোলিডেশন অফ প্লাস্টিক কনক্রিট ইজ টার্মড অ্যাজ কম্প্যাকশন অফ কনক্রিট। মানে আমরা প্লাস্টিক কনক্রিট, মানে কনক্রিট যখন প্লাস্টিক অবস্থায় আছে, যখন তার ইনিশিয়াল সেটিং টাইম শুরু হয় নাই, তখন এটাকে ঘনীভূত করা বা কনসোলিডেট করাটাই হচ্ছে কি কনক্রিটের কম্প্যাকশন। ইন দিস প্রসেস এফোর্টস আর অনলি ডিরেক্টেড টু রিডিউস দ্য ভয়েডস ইন দ্য কনক্রিট। তো কনক্রিটের কম্প্যাকশন যখন আমি করব, আমার কম্প্যাকশনটা করার উদ্দেশ্যটা কি বা কেন করতেছি, এটার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে কনক্রিটের ভিতরে যতগুলো ভয়েড স্পেস আছে, এই ভয়েডকে যতটা কমানো সম্ভব হয় বা রিডিউস করা পসিবল হয়। ঠিক আছে? কম্প্যাকশন অফ কনক্রিট ক্যান বি ডান আইদার ম্যানুয়ালি অর মেকানিক্যালি। মানে কেউ চাইলে কম্প্যাকশনটা হচ্ছে হাত দিয়েও করতে পারে, অথবা মেকানিক্যালি মানে মেশিনের সাহায্য করতে পারে। ম্যানুয়াল বা হ্যান্ড কম্প্যাকশন, হাতের সাহায্যে কেমন আপনি কম্প্যাকশন করবেন? ইট ইজ ডান উইথ দ্য হেল্প অফ স্টিল টেম্পিং রড অর টিম্বার স্ক্রিড। মানে আপনি হচ্ছে একটা রড, মানে আমাদের তো অবশ্যই কনস্ট্রাকশন সাইটে অনেক রড থাকবে, তো আপনি একটা চিকন রড অ্যাজ এ টেম্পিং রড হিসেবে ইউজ করতে পারেন। টেম্পিং রড মানে কি, যখন ঢালাই হচ্ছে আপনি কন্টিনিউয়াস এই রডটা দিয়ে কি করবেন, কনক্রিটটাকে গুতাবেন বা নাড়াচাড়া করবেন। কন্টিনিউয়াস নাড়াচাড়া করলে কি হবে বা কন্টিনিউয়াস গুতাইলে কি হবে, এটার ভিতর থেকে ভয়েড গুলা বেরোয়, মানে এয়ার গুলা বাতাস গুলা বেরোয়, ভয়েড গুলা কমে যাবে। আরেকটা হচ্ছে দেখেন টিম্বার স্ক্রিড। এই টিম্বার স্ক্রিডটা হচ্ছে একটা কাঠের টুকরা। দেখবেন যখন ঢালাই হয়, যখন ছাদ ঢালাই হয়, তখন মিস্ত্রিরা হচ্ছে ছাদের এক পাশ থেকে আরেক পাশে এরকম একটা কাঠের তক্তা এরকম বাড়ি দেয়া দেয়া নিয়ে যায়। দেখছেন কখনো? এটাকে বলে হচ্ছে পাট্টা মারা, না জানি বাট্টা মারা বলে বাংলায়। জি স্যার। এই পাট্টা মারাটাকে হচ্ছে কি আপনার টিম্বার স্ক্রিড। এই কাঠের তক্তা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে চেষ্টা করা হয় যেন ভিতর থেকে বাতাসগুলো বের হয়ে যায়। ঠিক আছে? ন্যারো এন্ড ডিপ মেম্বার আর কম্প্যাক্টেড উইথ ট্যাম্পিং রড। আপনি মনে করেন একটা চিকন এরকম ওয়াল ঢালাই দিচ্ছেন, একদম চিকন ওয়াল, কনক্রিট দিয়ে আপনি ওয়ালটা ঢালাই দিচ্ছেন। এই চিকন ওয়ালের মধ্যে তো আপনার ভাইব্রেটর যে আছে, ওই ভাইব্রেটরের মাথা মনে করেন ঢুকবেন। ঠিক আছে? আমি যে মানে মেকানিক্যালি বা আমি যে মেশিন ইউজ করে ভাইব্রেশন করব, ওইটা দিয়ে আপনি কম্প্যাকশন করতে পারবেন না, কারণ ভাইব্রেটরটা মাথাটা এই চিকন ওয়ালের মধ্যে যাবে না। আপনি পাটটাও ইউজ করতে পারবেন না, মানে পাটটা বা কোনো কিছু দিয়ে এটা বাড়িয়ে দিতে পারবেন না। তখন একমাত্র উপায় কি, এরকম ন্যারো জায়গা, যে জায়গাগুলোতে হচ্ছে মেশিন পৌঁছাতে পারবে না, একটা রড ঢুকাই দিয়ে রডটা দিয়ে ভালো মতো গুতায় গুতায় কম্প্যাকশন করতে হবে। ঠিক আছে? যেন ভিতরে কোনো এয়ার বা ভয়েড না থাকে। থিন স্ল্যাব and floors are tamped with the help of screed. আপনার যে ছাদ বা ফ্লোর, যে মেম্বার গুলো হচ্ছে গিয়া হরাইজন্টাল মেম্বার, কলাম কি মেম্বার, কলাম হচ্ছে গিয়া ভার্টিক্যাল মেম্বার। তারপর মনে করেন বিম, বিমেরও সারফেস এরিয়া খুব একটা বেশি না, কিন্তু যেই মেম্বার গুলোর সারফেস এরিয়া অনেক বড়, স্ল্যাব, ফ্লোর, যেগুলো হরাইজন্টাল মেম্বার, এগুলো হচ্ছে আপনার ওই কাঠের তক্তা বা স্ক্রিড, ওই পাট্টা মারা যেটা, ওইটার সাহায্যে কম্প্যাকশন করে। ঠিক আছে? ওকে, আমরা আরেকটু আগাই তাইলে। দেখেন মেকানিক্যাল কম্প্যাকশন, ইট ইজ ডান উইথ দ্য হেল্প অফ ভাইব্রেটর। আমরা ওইদিন ভাইব্রেটরের ছবি দেখছিলাম, যে এরকম একটা মেশিন থাকে, একটা মোটর থাকে, আর মোটরের সাথে একটা এরকম বড় পাইপ থাকে, পাইপের মাথায় একটা নজল থাকে, এরকম একটা নজল থাকে। তো এই নজলটা যখন কনক্রিটের মধ্যে ঢুকাই দিয়ে আমি মোটরটা অন করি, তখন কি হয়, এই নজলটা কাঁপতে থাকে, সে কাঁপতে কাঁপতে আশেপাশে কনক্রিট গুলোকে কাঁপাইতে থাকে, এবং আলটিমেটলি কনক্রিটটা কি কম্প্যাক্ট হয়। ঠিক আছে? তো মেকানিক্যাল কম্প্যাকশন, ইট ইজ ডান উইথ দ্য হেল্প অফ ভাইব্রেটর। Vibrators produce vibration which when transmitted to plastic concrete make it flow and effect compaction. ঠিক আছে? যখন আপনি কনক্রিট যখন প্লাস্টিক অবস্থায় আছে, আপনি তাকে ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারবেন, কিন্তু মানে শেপটা সে রিটেইন করবে, ওই শেপেই থাকবে। ওই অবস্থায় যখন কনক্রিটের মধ্যে আপনি একটা ভাইব্রেটরের মাথায় ঢুকাই দিয়ে ভাইব্রেশন ক্রিয়েট করবেন, কনক্রিটটা হচ্ছে ফ্লো করবে এবং আলটিমেটলি ভালো মতো কম্প্যাক্ট হবে। আচ্ছা, তাহলে মেকানিক্যাল কম্প্যাকশন আমরা বুঝলাম। এবার দেখেন যে ফিনিশিং অফ কনক্রিট। ফিনিশিং মিন্স গিভিং ডিজায়ার্ড স্মুথনেস টু দ্য সারফেস অফ কম্প্যাক্টেড কনক্রিট। মানে কনক্রিটের সারফেসটাকে একটা ডিজায়ার্ড স্মুথনেস বা মসৃণ করাটাকেই কি বলে, ফিনিশিং অফ কনক্রিট বলে। ঠিক আছে? ফিনিশিং অফ কনক্রিট ক্যান বি ডান বাই স্ক্রিডিং। ওই যে পাট্টা মারতেছেন, ওই পাট্টার সাহায্যেও কিন্তু ফিনিশিং দেয়, মানে স্ল্যাবের উপরে সারফেসটাকে হচ্ছে সমান করে। ফ্লোটিং, ফ্লোটিং মানে হচ্ছে ঘর মোছার সময় আমরা কিছু মব ইউজ করি না, এরকম ইউজ করি, এরকম কিছু মব ইউজ করি। তো এই ধরনের মানে কনক্রিটকে স্মুথ করার এরকম কিছু বড় বড় মব আছে, এটা ইউজ করে কনক্রিটটাকে এরকম ঘষা হয়। মানে ঘর মোছার সময় আমরা যেমন ঘরটা মুছি, অমনি কনক্রিটটাকে ঘষে ঘষে হচ্ছে মসৃণ করা হয়।
ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কনক্রিটের ফিনিশিং। আর আরেকটা তো সবাই জানে যে ট্রয়েলিং, এরকম ছোট ছোট ট্রয়েল ইউজ করে রাজমিস্ত্রিরা কি করে, কর্নি ইউজ করে নিজেরা ঘুষা ঘুষা কনক্রিটটাকে মসৃণ বানায়। ঠিক আছে, তো আমরা একটা ছবি দেখি স্ক্রেডিং এর, যে পাট্টা মারতেছে দেখেন। এই যে ছবিটা দেখতেছেন, একটা মানুষ হচ্ছে এই যে একটা লোহার বারের মতো আছে দেখতেছেন, দেখা যাচ্ছে না? জি স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। এই যে দেখেন সামনের লোকটা হচ্ছে কি যে আপনার স্ক্রিড ইউজ করতেছে, এটারে এক মাথা থেকে আরেক মাথায় টানতেছে। তো দেখেন এই কংক্রিট গুলো যেগুলো হচ্ছে অসমান, এগুলো সমান হয়ে যাচ্ছে। আর পিছনে এক ভদ্রলোক দেখেন হাতে একটা কাঠের ওই যে ফ্লোট নিয়ে দাঁড়ায় আছে, আমরা যে ঘর মুছি এরকম একটা যন্ত্র হাতের মধ্যে কাঠের। তো পিছনে যে কংক্রিট গুলো হচ্ছে মনে করেন এই স্ক্রিডিং করে সমান হচ্ছে না, সে হচ্ছে এই কাঠের এটা দিয়ে ঘুষা ঘুষা গুলো সমান বানিয়ে দিচ্ছে, এটা তার কাজ। তাহলে আমরা স্ক্রিডও দেখলাম, ফ্লোটও দেখলাম একই ছবির মধ্যে। আরেকটা ছবি আছে মনে করেন এরকম, দাঁড়ান কোন ছবি আছে, না ছবি নেই। আচ্ছা, এরপর দেখেন যে আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের আর 5 মিনিট লাগবে কাছে শেষ করতে, একটু মানে ধৈর্য রাখেন, আমি শেষ করে দিচ্ছি। কিউরিং অফ কনক্রিট। ঠিক আছে, আপনার মানে আপনি কনক্রিট মিলাইলেন, ওটাকে ট্রান্সপোর্ট করে আপনি জায়গা মতো নিয়ে আসলেন, আপনি কাস্টিং করলেন, আপনি মানে ফিনিশিংও দিলেন, এবার আপনার কাজ কি? এটাকে কিউরিং করতে হবে যেন মানে প্রপারলি হাইড্রেশন রিঅ্যাকশন করে সে তার ম্যাক্সিমাম স্ট্রেংথ অ্যাচিভ করতে পারে। কিউরিং ইজ দ্য অপারেশন বাই হুইচ moist condition are maintained on finished concrete surface to promote continued hydration of cement. সিমেন্ট যেন কন্টিনিউয়াসলি হাইড্রেশন রিঅ্যাকশন করতে পারে, এই জন্য যে কনক্রিটটাকে আমি ফিনিশিং দিছি ওই কনক্রিটটার মধ্যে সবসময় ময়েস্ট কন্ডিশন মানে ভিজা কন্ডিশন বা স্যাঁতসেঁতে কন্ডিশন মেনটেন করার জন্য কিউরিং করা হয়। ইম্পর্টেন্স অফ কিউরিং, এটা কেন করব? ইফ প্রপার কিউরিং ইজ নট ডান, কমপ্লিট হাইড্রেশন অফ সিমেন্ট উইল নট টেক প্লেস। মানে প্রপারলি যদি আপনি কিউরিং না করেন, যদি কন্টিনিউয়াস পানির সাপ্লাই না থাকে, সিমেন্ট তাহলে কি কমপ্লিটলি বা প্রপারলি হাইড্রেশন রিঅ্যাকশন করবে না, এবং কনক্রিট উইল নট অ্যাকোয়ার ইটস ফুল ইন্টেন্ডেড স্ট্রেংথ। এবং কনক্রিটটার আসলে ম্যাক্সিমাম যেই পরিমাণ স্ট্রেংথ অ্যাচিভ করার কথা ছিল, প্রপারলি কিউরিং না করলে আসলে সে ওই পরিমাণ স্ট্রেংথ অ্যাচিভ করতে পারবে না। শ্রিঙ্কেজ উইল ডেভেলপ ইন দ্য কনক্রিট উইদাউট প্রপার কিউরিং। আপনি যদি প্রপারলি কিউরিং না করেন তাহলে আপনার বেশি পরিমাণে হাইড্রেশন রিঅ্যাকশন হওয়ার জন্য কনক্রিট কি পাবে না, পানি পাবে না। সে তখন তার ভিতরে যে ভয়েড স্পেস গুলোর মধ্যে পানিগুলো আছে, এই পানিগুলা নিয়ে হাইড্রেশন রিঅ্যাকশন করা শুরু করবে। তো কনক্রিটের ভিতর থেকে যখন পানি কমে যাবে তখন কনক্রিট কি শ্রিঙ্ক করবে বা সংকুচিত হওয়ার চেষ্টা করবে। তো শ্রিঙ্কেজ মানে প্রপারলি কিউরিং না করলে শ্রিঙ্কেজ হইতে পারে। কিউরিং অলসো ইমপ্রুভস ডিউরেবিলিটি, পারমিয়েবিলিটি এন্ড উইয়ার এন্ড ওয়েদার রেজিস্ট্যান্স কোয়ালিটিস। ঠিক আছে, যে কিউরিং প্রপারলি করা হইলে কনক্রিটের ডিউরেবিলিটি বাড়বে, এটা ইমপারমিয়েবল হবে, এটার মধ্যে পানি ঢুকতে পারবে না, এটার কোনো ক্ষয় হবে না, মানে এটা ওয়ারিং অ্যাকশন ডেভেলপ করবে। এবং ওয়েদার রেজিস্টিং কোয়ালিটি, এটা যে কোনো ধরনের বিরূপ আবহাওয়াকে প্রতিরোধ করতে পারবে, কোনো ধরনের ব্যাড ওয়েদারে এটার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এখন দেখেন যে মেথডস অফ কিউরিং, কিভাবে আমরা কিউরিং করতে পারি। বিভিন্ন টাইপের কিউরিং এর মেথড আছে। প্রথমটা কি শেডিং। আপনি মনে করেন একটা এরকম কলাম ঢালাই দিচ্ছেন, একটা বিম ঢালাই দিচ্ছেন, তো আপনি এটার উপর একটা শেড করে দিতে পারেন। একটা চাল, একটা টিনের চাল আপনি দিয়ে দিলেন, বা একটা ছায়ার ব্যবস্থা করলেন। তো ছায়ার ব্যবস্থা করলে কি হবে দেখেন যে টু প্রিভেন্ট ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম দ্য সারফেস, আমাদের এই কনক্রিটের সারফেস থেকে তখন ইভাপোরেট হয়ে বেশি পরিমাণে পানি আর যাইতে পারবে না। কারণ ডাইরেক্ট যদি রোদটা না লাগে, রোদ না লাগলে কিন্তু পানি বাষ্পীভূত কম হবে। তো এরকম শেড মানে ঢাকা রাখতে পারেন, কোন একটা শেড এরকম টিনের চাল বা কোন একটা মানে তেরপাল টাঙাই দিলেন, যা সামহাও আপনাকে একটা ছায়ার ব্যবস্থা করতে হবে আর কি। ঠিক আছে, টু প্রোটেক্ট কনক্রিট সারফেস ফ্রম হিট, ডাইরেকশন এন্ড উইন্ড। আপনি এরকম শেডের ব্যবস্থা করে কনক্রিটের সারফেসটাকে কি করতেছেন, ডাইরেক্ট সূর্যের তাপ থেকে বা বাতাস থেকে রক্ষা করতেছেন, তাইলে এভাবে কিউরিং করা সম্ভব। তারপর দেখেন যে সারফেস কভারিং। আপনি আরেকটা কাজ যেটা করতে পারেন, সেকেন্ড যে কিউরিং প্রসিডিওরটা, কনক্রিটটাকে এরকম চটের বস্তা বা পাটের বস্তা দিয়ে আপনি ঢাকা দিতে পারেন। ঠিক আছে, জি স্যার। এই যে যদি আপনি একটা চটের বস্তা দিয়ে ঢাকা দেন, আপনি যদি তারপর এটার মধ্যে কিউরিং করেন, চটের বস্তাটার মধ্যে পানি দেন,
তাহলে বস্তাটা কি ভিজতেছে না, এবং এই বস্তাটা কিন্তু অনেকক্ষণ ভিজা থাকতেছে, ভিজা থাকবে অনেকক্ষণ স্যার, এটা অনেকক্ষণ এটা আর্দ্রতা বজায় রাখবে। সারফেসটার মধ্যে আর্দ্রতা বজায় রাখবে। এক্স্যাক্টলি, এজন্য হচ্ছে দেখেন উইথ হেজাইন অর গানি ব্যাগ, মানে হচ্ছে চটের বস্তা বা পাটের বস্তা দিয়ে হইতেছে কি আপনার এরকম সারফেস কাভারিং করেও কিউরিং করা হয়। স্প্রিংলিং অফ ওয়াটার, আপনার যেই সারফেসটাকে কিউরিং করতে হবে একটু পরপর গিয়ে দেখবেন একটা মেশিনের সাহায্যে ওই যে ডেঙ্গুর ওষুধ ছিটায় না, দেখছেন না একটা স্প্রের সাহায্যে ডেঙ্গুর ওষুধ ছিটায়, জি এরকম স্যার, স্প্রে দিয়ে স্যার পানি হ্যাঁ, ছিটায় স্যার। স্প্রে মেশিনের সাহায্যে হচ্ছে গিয়ে কংক্রিটের গায়ের মধ্যে পানি ছিটানো হয় একটু পরপর গিয়ে। ঠিক আছে, এটাও আপনি স্প্রিংলিং মানে পানি ছিটা দিয়ে দিয়ে কিউরিং করতে পারেন। তারপর দেখেন যে পন্ডিং অফ ওয়াটার, আপনি যে যদি আপনার এরকম একটা হরাইজন্টাল সারফেস থাকে, মনে করেন স্ল্যাব, আপনি স্ল্যাব কিউরিং করবেন, এই সারফেস গুলো হচ্ছে হরাইজন্টাল সারফেস, এগুলোর মধ্যে আপনি পন্ডিং অফ ওয়াটার মানে পানির পুকুর বানাইতে পারেন। চারপাশে এরকম মাটির, মনে করেন এতটুকু জায়গা কিউরিং করবেন, এখানে আপনি মাটি দিয়ে বা সিমেন্ট দিয়ে একটা এরকম ছোট্ট একটা মানে ব্যারিকেড দিলেন বা একটা ডিভাইডার ক্রিয়েট করলেন, আর এই মাঝখানে পানিগুলোকে আটকায় রাখলেন। দেখবেন ছাদে অনেক সময় কিন্তু এরকম মানে ছাদ ঢালাইয়ের পরে মিস্ত্রিরা এরকম ছাদের মধ্যে পানি আটকায় রাখে। পানি কেন আটকায় রাখে? যেন কন্টিনিউয়াসলি এই সারফেসটার মধ্যে পানি থাকে এবং এটা কিউরিং হয়। ঠিক আছে, দেখেন যে ওয়াটার ইজ ফিল্ড ইন কিয়ারিস তাহলে শুনুন স্যার, by sand or mud, ঠিক আছে, used for curing horizontal surface, মানে যেই সারফেস গুলো হচ্ছে হরাইজন্টাল সমান সমতল, এই সারফেস গুলো এভাবে কিউরিং করা হয়, মানে পানির পুকুর ক্রিয়েট করে। আরেকটা দেখেন মেমব্রেন কিউরিং, আপনি হচ্ছে আপনার কংক্রিটের গায়ের উপরে আর্টিফিশিয়াল, আচ্ছা কার বাসায় যদি আজান দিচ্ছে একটু আপনি মিউট করেন, কারণ আজানের টাইমে কথা বলতেছি তো ব্যাপারটা খারাপ লাগতেছে। আচ্ছা, concrete surface is covered by waterproof membrane that prevents evaporation of water from the concrete, মানে মনে করেন একটা কলাম আপনি ঢালাই দিবেন, এই কলামটার উপরে আপনি ওয়াটারপ্রুফ মেমব্রেন দিয়ে রং করে দিবেন, মানে একটা কোটিং ইউজ করবেন। এবার ওয়াটারপ্রুফ মেমব্রেনটা হইতে পারে আলকাতরা, হইতে পারে ওয়াক্স, মোম, হইতে পারে বিটুমিন ইমালশন, যে কোনো কিছু হইতে পারে। তো এটা যদি মানে এগুলো ওয়াটারপ্রুফ, এগুলো হচ্ছে পানিকে বাইরে দিতে না, ঢুকতেও দেন। আপনি যদি এরকম একটা মোমের প্রলেপ দেন আপনার কলামের চারপাশে, বা আপনি যদি একটা আলকাতরার প্রলেপ দেন, তাইলে কি হবে? পানিটা ভিতর থেকে বাইরে যেতে পারবে না, আবার বাইরে থেকে পানি ভিতরে ঢুকতে পারবে না, মানে ওয়ান কাইন্ড অফ তাইলে কি হচ্ছে? কিউরিং হচ্ছে। ঠিক আছে, আবার অনেক সময় দেখবেন যে প্লাস্টিক মেম্বার মানে প্লাস্টিক মেমব্রেন, পলিথিন দিয়েও এরকম জিনিসটাকে কভার আপ করে রাখে বা পেঁচায় রাখে, যেন বাইরে থেকে ময়েশ্চার ঢুকতেও না পারে, আবার ভিতর থেকে ময়েশ্চার যেন বাইরে না হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর লাস্টটা দেখেন স্টিম কিউরিং, মনে করেন আপনার কনক্রিটের কিউরিং অনেক তাড়াতাড়ি করতে হবে, মানে কনক্রিট হচ্ছে 7 দিনে, সে তার ম্যাক্সিমাম স্ট্রেংথ গেইন করে কত দিনে? 28 দিনে গেইন করে। বাট আপনি চাচ্ছেন 7 দিনের মধ্যে তার ম্যাক্সিমাম স্ট্রেংথ আপনি গেইন করায় ফেলবেন তাড়াতাড়ি। কলা পাকতে অনেক সময় লাগে না? কিন্তু দেখবেন যে দোকানে কি করে, কার্বাইড ইউজ করে কলা তাড়াতাড়ি পাকায় ফেলে না? শুনছেন ব্যাপারটা এরকম যে আমার কনক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেংথ ডেভেলপ করতে 28 দিন লাগে, কিন্তু আমি চাচ্ছি কি 7 দিনের মধ্যে ডেভেলপ করে ফেলাবো। কখন করব? যখন এরকম ঢালাইগুলা আপনার কোনো সাইটে না হয়, ল্যাবরেটরিতে হবে বা ফ্যাক্টরিতে হবে। ফ্যাক্টরিতে অনেক সময় এই যে দেখেন প্রিকাস্ট মেম্বার, প্রিকাস্ট মানে হচ্ছে সাইটে কাস্টিং না হয়ে ঢালাইটা কোথায় হচ্ছে? ফ্যাক্টরিতে হচ্ছে। আপনি ফ্যাক্টরি থেকে রেডিমেড বিম, কলাম এগুলো বানাই নিয়ে আসতেছেন, ঠিক আছে? আর যখন সাইটে ঢালাই হয় এগুলোকে বলে হচ্ছে কাস্ট ইন সিটু মেম্বার, মানে কাস্ট ইন সিটু মানে কি? কাস্ট ইন সাইট। আর যখন হচ্ছে ঢালাইটা হচ্ছে ফ্যাক্টরিতে হচ্ছে, আপনি রেডিমেড বিম কলাম কিনে নিয়ে আসতেছেন, তখন ঢালাইটাকে কি বলে? প্রিকাস্ট মেম্বার বলে। ঠিক আছে, মানে কাস্টিং হচ্ছে প্রি, মানে কাস্টিং সাইট যেটা হচ্ছে স্যার, যখন আপনি সামনাসামনি সাইডে ঢালাই দিবেন ওটাকে বলে কাস্টিং সিটু। ঠিক আছে, তো যখন এরকম ফ্যাক্টরিতে প্রিকাস্ট মেম্বার তৈরি করা হয়, তো অবশ্যই আমি চাই যে আমার কিউরিংটা তাড়াতাড়ি হোক, কারণ ফ্যাক্টরিতে এরকম হিউজ পরিমাণে দেখা যাচ্ছে বিম, কলাম এগুলো বানানো হচ্ছে। তখন তখন হচ্ছে স্টিম কিউরিং, একটা স্টিম চেম্বার, একটা রুমের মধ্যে এরকম মানে জলীয় বাষ্প থাকে, চেম্বারটার মধ্যে হচ্ছে আমার এই স্ট্রাকচারাল মেম্বার, আমি বিম বা কলাম যেটাই কিউরিং করতে চাই না কেন রেখে দেওয়া হয়, এবং মানে জলীয় বাষ্পের সাহায্যে অটোমেটিক এটা কিউরিং হয়ে তাড়াতাড়ি সেটিং টাইম চলে আসে, তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। ঠিক আছে, এবং তাড়াতাড়ি সে তার ম্যাক্সিমাম স্ট্রেংথ ডেভেলপ করে ফেলতে পারে। হাইড্রেশন অফ সিমেন্ট ইজ ব্রট উইদিন ভেরি শর্ট টাইম। দেখছেন যেখানে আপনার সিমেন্টের হাইড্রেশন রিঅ্যাকশন খুব কম সময়ের মধ্যে মানে ঘটায় ফেলা হয়, সেই জন্য কম সময়ের মধ্যে হাইড্রেশন রিঅ্যাকশন করে তার ম্যাক্সিমাম স্ট্রেংথটা অ্যাচিভ করতে পারে, এটা এনশিওর করা হয় স্টিম কিউরিং এর মধ্যে। আশা করি বুঝতে পারছেন।
স্যার কি মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে? হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে কে আছে? জি স্যার, তাহলে স্যার আজকে এতটুকু স্যার পর্যন্ত আজকে আর না। হ্যাঁ বাবা, আজকে এতটুকুই। হ্যাঁ, আজকে এতটুকুই। জাস্ট একটা জি ছবি স্যার। দেখাবো আপনাদের। মানে আজকে একটু শেষ করলাম আর কি। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে কনক্রিট মিক্স ডিজাইন শুরু করতে পারবো আশা করি। স্যার ম্যাপ করাইবেন বলছিলেন, হ্যাঁ, এটা নেক্সট ক্লাস থেকে কবে? ইনশাআল্লাহ একটা ম্যাথ শুরু করব। ফার্স্টে ম্যাথটার জন্য কিছু বেসিক কথাবার্তা বুঝতে হবে, স্টেপ গুলো বুঝতে হবে, তারপরে ম্যাথটা করতে হবে। দেখি স্যার মিক্সিং এর ম্যাপ, কংক্রিট হ্যাঁ, ডিজাইন। কনক্রিটের মিক্সিং এর ম্যাথ ইনশাআল্লাহ। ছবিটা কই গেল? আচ্ছা, রোল নাম্বার 1 তানভীর, Yes, sir. রোল নাম্বার 2 3 ইসমাইল, প্রেজেন্ট স্যার।